ক্লাসিক ডিটেকটিভ মিস্ট্রিজে আপনাকে স্বাগত। দ্য রেড রেডমেইনসে আমরা রহস্য ও প্রতারণার এক দারুণ গল্পে ডুব দেব। রেডমেইন পরিবার, যারা তাদের সম্পদ ও গোপনীয়তার জন্য পরিচিত, তারা এক রহস্যময় ঘটনার কেন্দ্রে রয়েছে। যখন তাদের এস্টেটের কাছে একজন অপরিচিত ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, তখন এটি এমন এক ধারাবাহিক ঘটনার জন্ম দেয় যা পরিবারের ঐতিহ্যের মূল ভিত্তিকে নড়বড়ে করে দেওয়ার হুমকি দেয়। এই ক্লাসিক ডিটেকটিভ গল্পের মোড় ও বাঁকগুলো অন্বেষণ করতে আমাদের সাথে যোগ দিন, যেখানে কোনো কিছুই যেমনটা মনে হয় তেমনটা নয়। অধ্যায় ১, গুজব। যতক্ষণ না একজন মানুষ বিখ্যাত হয়, ততক্ষণ তার আত্মভিমানী হবার অধিকার আছে, এমনটাই বলা হয়, এবং সম্ভবত অচেতনভাবেই মার্ক ব্রেন্ডন এই মতের শরিক ছিলেন। তবে তার আত্মসম্মান তেমন স্পষ্ট ছিল না, যদিও তিনি মনে করতেন যে কেবল দ্বিতীয় শ্রেণীর মানুষই লাজুক হয়। ৩৫ বছর বয়সে তিনি ইতিমধ্যেই পুলিশের অপরাধ তদন্ত বিভাগে উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি সত্যিই একটি ইন্সপেক্টরের পথ পেতে চলেছিলেন, যা তার কল্পনা এবং অন্তর্দৃষ্টির গুণাবলীর দ্বারা অর্জিত হয়েছিল। সাহস, সম্পদ এবং পরিশ্রমের প্রয়োজনীয় গুণাবলীর সাথে এইগুলি যোগ হয়ে তার বর্তমান সুদৃঢ় সাফল্য তৈরি করেছিল। তার পেছনে ইতিমধ্যেই একটি উল্লেখযোগ্য রেকর্ড ছিল, এবং যুদ্ধের সময় কিছু আন্তর্জাতিক অর্জনও তার কৃতিত্বের সাথে যুক্ত হয়েছিল। তার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে ১০ বছরের মধ্যে তিনি সরকারি চাকরি থেকে অবসর নেবেন এবং তার ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন, যা প্রতিষ্ঠা করার উচ্চাকাঙ্ক্ষা তার ছিল। আর এখন মার্ক ডার্টমুরে ছুটি কাটাচ্ছিলেন, ট্রাউট মাছ ধরার শখ পূরণে নিজেকে নিয়োজিত করছিলেন, এবং তার নিজের জীবনকে পাখির চোখে দেখার, তার অর্জন পরিমাপ করার এবং একজন গোয়েন্দা হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তার ভবিষ্যৎ নিরপেক্ষভাবে বিবেচনা করার সুযোগ গ্রহণ করছিলেন। মার্ক একটি মোড় ঘুরিয়েছিলেন, অথবা বলা ভালো, এমন একটি বিন্দুতে পৌঁছেছিলেন যেখান থেকে নতুন আগ্রহ এবং নতুন ব্যক্তিগত পরিকল্পনাগুলো তার জীবনে, যা এতদিন কেবল একটি নাটকের জন্য উৎসর্গিত ছিল, সেগুলোর মঞ্চে নিজেদের উপস্থাপন করার সম্ভাবনা ছিল। এই পর্যন্ত তিনি কেবল তার কাজের জন্যই বেঁচেছিলেন। যুদ্ধের পর থেকে তিনি আবারও অন্ধকার, সন্দেহ এবং অপরাধের রুটিন মামলা নিয়ে ব্যস্ত ছিলেন। আবারও কেবল এই রহস্যগুলি সমাধান করার জন্যই বেঁচেছিলেন। তার কঠোর পেশার বাইরে কোনো ব্যক্তিগত আগ্রহ তার ছিল না। তিনি একটি হাতকড়ার মতোই ভেতরের জীবন, কোনো আধ্যাত্মিক উচ্চাকাঙ্ক্ষা বা স্বার্থপর উদ্দেশ্য থেকে মুক্ত একটা যন্ত্র ছিলেন। এই অধ্যাবসায় এবং একনিষ্ঠা ভক্তি তাদের জাগতিক পুরস্কার নিয়ে এসেছিল। তিনি এখন অবশেষে তার দৃষ্টিভঙ্গি প্রসারিত করার, জীবনের উচ্চতর দিকগুলি বিবেচনা করার এবং একজন যন্ত্রের পাশাপাশি একজন মানুষ হবার সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে ছিলেন। যুদ্ধের সময় কিছু বিশেষ অনুদান এবং ফরাসি সরকার থেকে একটি বড় সম্মানী বাবদ তার ৫,০০০ পাউন্ড সঞ্চিত ছিল। একজন সিনিয়র ব্যক্তি অদূর ভবিষ্যতে অবসর নিলে তার একটি সুদর্শন বেতন এবং পদোন্নতির সম্ভাবনাও ছিল। কেবল তার কাজের মধ্যেই জীবনের সমস্ত কিছু খুঁজে পাওয়ার জন্য তিনি যথেষ্ট বুদ্ধিমান ছিলেন না। তাই তিনি এখন সংস্কৃতি, মানবিক আনন্দ এবং একজন স্ত্রী ও পরিবার যে অতিরিক্ত আগ্রহ ও দায়িত্বগুলো নিয়ে আসে, সে সম্পর্কে ভাবতে শুরু করলেন। তিনি খুব কম মহিলাকে চিনতেন, এমন কাউকে নয় যিনি কোনো স্নেহময় অনুভূতি জাগিয়েছিলেন। প্রকৃতপক্ষে ২৫ বছর বয়সে তিনি নিজেকে বলেছিলেন যে বিবাহকে তার হিসাব থেকে বাদ দিতে হবে, কারণ তার পেশা জীবনকে অনিশ্চিত করে তোলে, এবং একজন মহিলা যদি তার সাথে এটি ভাগ করে, তবে এটি অপ্রয়োজনীয়ভাবে জটিল হয়ে ওঠার মতো প্রকৃতির ছিল। তিনি যুক্তি দিয়েছিলেন যে প্রেম তার মনোযোগের ক্ষমতা হ্রাস করতে পারে, তার অসাধারণ বিশেষ ক্ষমতাকে ভোঁতা করে দিতে পারে, এমনকি বড় বিকল্পের সামনে গণনা এবং প্রকৃত ভীরুতার একটি উপাদানও নিয়ে আসতে পারে, এবং এইভাবে তার ক্ষমতাকে ম্লান করে তার ভবিষ্যতের সাফল্যকে পরিবর্তন করতে পারে। কিন্তু এখন ১০ বছর পর তিনি অন্যভাবে ভাবলেন, নিজেকে নতুন ধারণা গ্রহণে ইচ্ছুক পেলেন, এমনকি সঠিক মেয়েটি যদি নিজেকে উপস্থাপন করে, তবে তাকে প্রেম নিবেদন এবং বিয়ে করতেও প্রস্তুত ছিলেন। তিনি এমন একজন সুশিক্ষিত মহিলার স্বপ্ন দেখতেন, যিনি জ্ঞানের অনেক শাখায় তার নিজের অজ্ঞতাকে আলোকিত করবেন। এই ধরনের গ্রহণশীল মেজাজের একজন মানুষকে সাধারণত প্রয়োজনীয় প্রতিক্রিয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় না। কিন্তু ব্রেন্ডন ছিলেন সেকেলে, এবং যুদ্ধের কারণে জন্ম নেওয়া নারীরা তাকে একেবারেই আকর্ষণ করত না। তিনি তাদের সূক্ষ্ম গুণাবলী এবং প্রায়শই তাদের মনের স্বাধীনতাকে চিনতেন, তবুও তার আদর্শ ফিরে গিয়েছিল অন্য এবং পূর্বের একটি ধরনের দিকে।
তার নিজের মায়ের মতো, যিনি বিধবা হিসেবে তার মৃত্যু পর্যন্ত তার জন্য ঘর সামলিয়েছিলেন। তিনিই ছিলেন তার নারীসুলভ আদর্শ, শান্ত, সহানুভূতিশীল, বিশ্বস্ত, যিনি সর্বদা তার আগ্রহকে নিজের করে নিতেন, যিনি নিজের জীবনের চেয়েও তার জীবনের উপর বেশি মনোযোগ দিতেন এবং তার প্রগতি ও বিজয়ে নিজের অস্তিত্বের সার খুঁজে পেতেন। মার্ক আসলে এমন কাউকে চেয়েছিলেন যে তার মধ্যে নিজেকে বিলীন করতে সন্তুষ্ট থাকবেন এবং তার ওপর নিজের ব্যক্তিত্ব চাপানোর চেষ্টা করবেন না বা একটি স্বাধীন পরিবেশও গড়ে তুলবেন না। তিনি এতটা বুদ্ধিমান ছিলেন যে জানতেন একজন মায়ের দৃষ্টিভঙ্গি যে কোনো স্ত্রীর থেকে অনেক আলাদা হবে, তার ভক্তি যতই নিখুঁত হোক না কেন। বিবাহিত পুরুষদের নিয়ে তার যথেষ্ট অভিজ্ঞতা ছিল যে তিনি সন্দেহ করতেন যে মহিলাকে তিনি খুঁজছেন তা পশ্চাৎকার বিশ্বে পাওয়া যাবে কিনা। তবুও তিনি এই আশা ধরে রেখেছিলেন এবং নিজেকে এই অনুমতি দিয়েছিলেন যে সেকেলে মহিলারাও বিদ্যমান আছেন, এবং তিনি ভাবতে শুরু করলেন যে তিনি এমন একজন সঙ্গিনী কোথায় খুঁজে পেতে পারেন। একটি কঠোর বছর কাটানোর পর তিনি কিছুটা ক্লান্ত ছিলেন, কিন্তু সুযোগ পেলেই তিনি স্বাস্থ্য ও বিশ্রামের জন্য ডার্টমুরে আসতেন, এবং এবার তিনি তৃতীয়বারের মতো প্রিন্সটাউনের ডাচি হোটেলে ফিরে এসেছিলেন, সেখানে পুরনো বন্ধুত্ব পুনরুজ্জীবিত করতে এবং জুন ও জুলাইয়ের দীর্ঘ দিনগুলোতে আশেপাশের ট্রাউট নদীতে নিজেকে বিনোদন দিতে। ব্রেন্ডন অন্যান্য জেলেদের মধ্যে তার জাগানো আগ্রহ উপভোগ করতেন, এবং যদিও তিনি সবসময় একা তার অভিযানে যেতেন, তথাপি রাতের খাবারের পর সাধারণত স্মোকিং রুমে ভিড়ের সাথে যোগ দিতেন। একজন ভালো বক্তা হওয়ায় তার সেখানে শ্রোতার অভাব হতো না, তবে এর চেয়েও ভালো ছিল মাঝে মাঝে জেল ওয়ার্ডেনদের সাথে 1 ঘণ্টা কাটানো, কারণ প্রিন্সটাউন নামে পরিচিত মুরের সেই ধূসর দাগটিকে প্রভাবিত করা সেই কয়েদি কারাগারে অনেক আকর্ষণীয় এবং বিখ্যাত অপরাধী ছিল, যাদের মধ্যে অনেককেই তিনিই ধরেছিলেন, এবং ব্রেন্ডনের ব্যক্তিগত প্রচেষ্টা ও সাহসের জন্য তাদের কারাদণ্ড হয়েছিল। কারাগারের কর্মচারীদের মধ্যে বুদ্ধিমত্তা ও ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন বেশ কিছু লোক ছিল, যারা গোয়েন্দাকে তার কাজের সম্পর্কে অনেক কিছু বলতে পারত। অপরাধের মনোবিজ্ঞান ব্রেন্ডনের জন্য তার তীব্র আকর্ষণ কখনোই হারায়নি, এবং অনেক অদ্ভুত ঘটনা বা অস্পষ্ট কয়েদির কথা যা তার প্রত্যক্ষ বা শ্রোতারা তাকে কোনো মন্তব্য ছাড়াই বলত, তা বিচারকের মনে ব্যাখ্যা করা সম্ভব ছিল। তিনি একটি অদ্ভুত স্থান খুঁজে পেয়েছিলেন যেখানে কিছু ভালো ট্রাউট মাছ থাকত, এবং জুন মাসের মাঝামাঝি এক সন্ধ্যায় তিনি সেগুলোকে প্রলব্ধ করতে বেরিয়ে পড়লেন। তিনি একটি অপরিক্ত খনিতে কিছু গভীর জলাশয় আবিষ্কার করেছিলেন যা একটি ছোট স্রোত দ্বারা পুষ্ট ছিল, এবং সেখানে ডার্ট ও মেভি, ব্ল্যাকাব্রুক ও ওয়াখাম দ্বারা প্রতিদিন ধরা পড়া বেশিরভাগ মাছের চেয়েও 1 বা 2টি ভারী মাছ থাকত। ফগিংটার কোয়ারি, যেখানে এই মাছের আশ্রয়স্থলগুলো ছিল, তার 2টো পথ ছিল। মূলত প্রিন্সটাউনের প্রাচীন শূদ্র কারাগার তৈরির কাজে পাথর পেতে মুরের গ্রানাইট বুকে এটি খনন করা হয়েছিল। একটা রাস্তা এখনও সেই পরিত্যক্ত স্থানে বিস্তৃত রয়েছে এবং আধা মাইল দূরে মূল সড়কের সাথে মিলিত হয়েছে। 1 বা 2টি বাড়ি, পুরনো খনি শ্রমিকদের দ্বারা ব্যবহৃত বাসস্থান, এই ঘাস ঢাকা পথে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বিশাল গর্তটি অনেক আগেই পরিত্যক্ত হয়েছিল। প্রকৃতি এটিকে সুন্দর করে তুলেছিল, যদিও এই চমৎকার স্থানটি এখন আর খুব কমই প্রশংসিত হয়, এবং কেবল বন্য প্রাণীরাই এখানে বাস করে। ব্রেন্ডন অবশ্য মুরের ওপর দিয়ে একটি সোজা পথ ধরে এখানে এসেছিলেন। প্রিন্সটাউন রেলওয়ে স্টেশন তার বাম দিকে রেখে তিনি পশ্চিম দিকে মুখ করলেন, যেখানে তার সামনে একটি বিশাল প্রান্তর আকাশের উজ্জ্বল আলোর বিপরীতে অন্ধকার দেখাচ্ছিল। সূর্য অস্ত যাচ্ছিল এবং সোনালি রঙের এক মহাভিমানী আভা বেগুনি ও গাঢ় লাল রঙে ছায়ায় দূর দিগন্তে জ্বলছিল, আর এখানে সেখানে আলো গ্রানাইট পাথরের কোয়ার্টজ স্ফটিকগুলিতে ধরা পড়ছিল এবং সন্ধ্যার শান্ত হিত থেকে ঝলে উঠছিল। পশ্চিমের অগ্নিশিখার বিপরীতে একটি ঝুড়ি হাতে একটি মূর্তি দেখা গেল। সন্ধ্যার ট্রাউট মাছ ধরার কথা ভাবতে ভাবতে মার্ক ব্রেন্ডন একটি হালকা পায়ের শব্দে মুখ তুললেন। তখনই তার পাশ দিয়ে চলে গেলেন তার দেখা সবচেয়ে রূপবতী নারী, আর এমন আকস্মিক সৌন্দর্য লোকটিকে চমকে দিল এবং তার নিজের ভাবনাগুলো উড়িয়ে দিল। মনে হচ্ছিল যেন জনমানবহীন মরুভূমি থেকে একটি জাদুকরী ও বিদেশি ফুল ফুটে উঠেছে, অথবা সূর্যাস্তের আলো যা এখন ফার্ন ও পাথরের ওপর আরও গভীর হচ্ছিল, তা যেন একত্রিত হয়ে এই সুন্দরী মেয়েটির মধ্যে মূর্ত হয়ে উঠেছে। সে ছিল ছিপছিপে এবং খুব লম্বা নয়, তার মাথায় কোনো টুপি ছিল না, এবং তার কপালের ওপর উঁচু করে বাঁধা বাদামি লাল চুলগুলো উষ্ণ সূর্যাস্তের রশ্মিকে আটকে রেখেছিল এবং তার মাথার চারপাশে এক আলোর বলয়ের মতো জ্বলছিল।
রংটি ছিল অসাধারণ। শরৎকালে বীজগাছ এবং ব্র্যাকেন ফার্নে যে গভীরতম রং আসে তার এক বিরল কিন্তু নিখুঁত প্রতিচ্ছবি। আর তার চোখ ছিল নীল, জেন্টিয়ান ফুলের মতো নীল। তাদের আকার ব্রেন্ডনকে মুগ্ধ করেছিল। তিনি কেবল একজন নারীকে চিনতেন যার চোখ সত্যিই বড় ছিল, এবং সে ছিল একজন অপরাধী। কিন্তু এই অপরিচিতার উজ্জ্বল চোখ দুটি যেন তার মুখকে ছোট করে দিচ্ছিল। তার মুখ ছোট ছিল না, তবে ঠোঁটগুলো ছিল ভরা এবং সূক্ষ্মভাবে বাঁকানো। সে দ্রুত হেঁটে যাচ্ছিল, সাবলীল ভঙ্গিতে, এবং তার হালকা রূপালী স্কার্ট ও গোলাপি রেশমি জাম্পার তার শরীরকে যথেষ্ট স্পষ্ট করে তুলেছিল। তার গোলাকার নিতম্ব এবং সুগঠিত মেইলি বক্ষ। সে দুলতে দুলতে যাচ্ছিল, ছোট ছোট ঝকঝকে পায়ে, আনন্দের এক ঝলক যা যেন মাটি ছুঁতেই চাইছিল না। এক মুহূর্তের জন্য তার চোখ ব্রেন্ডনের চোখের সাথে মিলিত হল, এক অকপট বিশ্বাসী ভঙ্গিতে। তারপর সে চলে গেল। আধা মিনিট অপেক্ষা করে ব্রেন্ডন আবার ঘুরে তাকালেন। তিনি তারুণ্যের সমস্ত ফুরফুরে মেজাজ নিয়ে তাকে গান গাইতে শুনলেন, এবং ধূসর পাখির মতো স্পষ্ট ও প্রফুল্ল কিছু সুর তার কানে ধরা পড়ল। তারপর দ্রুত হাঁটতে হাঁটতে সে মরুভূমির উপর একটি উজ্জ্বল বিন্দুর মতো ছোট হতে হতে একটি ঢেউ খেলানো ঢালে অদৃশ্য হয়ে গেল। হিত ও বন্যভূমির এক জীব যাকে কোনো বাড়ির মধ্যে আবদ্ধ কল্পনা করা অসম্ভব মনে হচ্ছিল। এই দৃশ্য মার্ককে ভাবুক করে তুলল, যেমন আকস্মিক সৌন্দর্য করে থাকে, এবং সে মেয়েটি সম্পর্কে ভাবতে লাগল। সে অনুমান করল যে সে একজন দর্শনার্থী, হয়তো কোনো দলের একজন, সম্ভবত একদিনের জন্য একাই এখানে এসেছে। সে এর চেয়ে বেশি কিছু ভাবেনি, শুধু অনুমান করল যে সে নিশ্চয়ই বাগদত্তা। এমন একজন অসাধারণ প্রাণী ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে এমন তা মনে হচ্ছিল না। প্রকৃতপক্ষে তার চোখ এবং তার গানে ভালোবাসা এবং আনন্দের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। সে তার বয়স নিয়ে অনুমান করল এবং ভাবল তার বয়স 18 হবে। তারপর চিন্তার এক মোচড়ে সে তার ব্যক্তিগত চেহারা নিয়ে ভাবল, আমরা সবাই এমন বিষয়ে নিজেদের সেরাটা দেখাতে চাই, কিন্তু ব্রেন্ডন বাস্তবতার সাথে এতটাই বেশি জীবনযাপন করতেন যে নিজেকে বা অন্য কোনো বিষয় নিয়ে প্রতারণা করতে পারতেন না। সে ছিল সুগঠিত দেহের অধিকারী একজন শক্তিশালী মানুষ, এবং তার বয়সের তুলনায় এখনও চটপটে ও নমনীয়। কিন্তু তার চুল ছিল কুৎসিত খড়ের রঙের, এবং তার পরিষ্কার কামানো ফ্যাকাশে মুখে নৈতিক উদ্দেশ্য, চরিত্র এবং যুদ্ধাঙ্গেহী মনোভাব ছাড়া অন্য কোনো বিশেষত্ব ছিল না। তার মুখটি তার নিজের প্রয়োজনের জন্য বেশ উপযুক্ত ছিল, কারণ সে সহজেই এটিকে ছদ্মবেশ ধারণ করাতে পারত। কিন্তু এটি এমন মুখ ছিল না যা কোনো নারীকে মুগ্ধ বা চ্যালেঞ্জ করতে পারে। এই সত্যটি সে ভালো করেই জানত। এবার এগিয়ে যেতে যেতে গোয়েন্দা একটি বিশাল গর্তের কাছে এলেন যা পাহাড়ের গায়ে হাঁ করেছিল এবং ফগিংটনের পরিত্যক্ত খনির ওপরে দাঁড়িয়েছিল। তার নিচে একটি গহ্বর খুলে গিয়েছিল, যার পাশগুলো 200 ফুট উঁচু ছিল। এর চূড়া এবং খাড়া ঢালগুলো নেমে গিয়েছিল, কোথাও রুক্ষ বিশাল সিঁড়ির মতো, আবার কোথাও গ্রানাইটের প্রশস্ত মুখের ওপর সম্পূর্ণ খাড়াভাবে, যেখানে কেবল আগাছা এবং মাউন্টেন অ্যাশ ও কাঁটার চারাগাছই আশ্রয় খুঁজে পেত। তলদেশটি ছিল পাথর ও ফার্নের এক বিশাল স্তূপ, যেখানে ফক্সগ্লোভস ধ্বংসাবশেষের স্তূপের ওপর মাথা নাড়ছিল, এবং বন্য প্রাণীরা তাদের বাসা তৈরি করেছিল। অনেক গ্রানাইটের তাকের ওপর দিয়ে জল পড়ছিল, এবং সেই জনমানবহীন স্থানে ছোট বড় পুকুর ছিল। ব্রেন্ডন নামতে শুরু করলেন, যেখানে একটি ভেড়ার পথ গর্তের মধ্যে এঁকে বেঁকে চলে গিয়েছিল। একটি ডার্টমোর পনি এবং তার শাবক পশ্চিম দিকের একটি প্রবেশপথ দিয়ে দ্রুত চলে গেল। এক জায়গায় একটি প্রশস্ত মোরাইন ওপর থেকে কাপের মধ্যে পাখার মতো ছড়িয়ে পড়েছিল, এবং এখানে এই বিচ্ছিন্ন গ্রানাইটের ঢালে ঝুলে থাকা পাথরের তাক থেকে আরও জল ফোঁটা ফোঁটা করে পড়ছিল এবং ঝনঝন শব্দ করছিল। ছোট ছোট নদী সব দিকে বয়ে যাচ্ছিল, এবং এখন যেখানে শিকারী পৌঁছেছিলেন সেখান থেকে পরিত্যক্ত খনিটি, বিশাল বোল্ডার, গভীর গর্ত এবং শক্তিশালী খাড়া পাহাড়ের মুখ, যা স্কার্প ও কাউন্টার স্কার্প পর্যন্ত উঠে গিয়েছিল, তার এক বিভ্রান্তিকর জগাখিচুড়ি উপস্থাপন করছিল।
ব্রেন্ডন তার আগের সফরে এই জায়গার অভিভাবক আত্মাকে খুঁজে পেয়েছিলেন এবং এখন তিনি গলা তুলে চিৎকার করে উঠলেন, আমি এখানে। তিনি বললেন, আমি এখানে। গ্রানাইটের মধ্যে লুকিয়ে থাকা প্রতিধ্বনি পরিষ্কারভাবে উত্তর দিল, মার্ক ব্র্যান্ডন, মার্ক ব্র্যান্ডন, স্বাগতম, স্বাগতম। প্রতিটি অক্ষর স্পষ্ট ও পরিষ্কারভাবে প্রতিধ্বনিত হল। কেবল সেই অমানবিক কিছুর ছোঁয়া ছিল যা প্রতিধ্বনিত শব্দগুলোকে মুগ্ধতা দিচ্ছিল। একটি বিশাল বেগুনি আভা গর্তটি পূর্ণ করে তুলছিল এবং রাতের মদ তার মধ্যে উঠে আসছিল যখন গর্তের পূর্ব দিকের চূড়া বরাবর লাল সূর্যাস্তের আলো কাপের ঠোঁটকে সোনায় রাঙিয়ে দিচ্ছিল। মার্ক জট পাকানো বিভ্রান্তির মধ্য দিয়ে পথ বেছে নিয়ে খনির উত্তর দিকে ৫০ গজ দূরে সবচেয়ে প্রশস্ত অংশে এগিয়ে গেলেন এবং মাঝখানে দুটি প্রশস্ত স্থির পুকুরের ওপরে দাঁড়ালেন। তারা পুরনো খনির সবচেয়ে গভীর অংশটি ঢেকে রেখেছিল। একদিকে একটি রুক্ষ সৈকতের মতো ঢালু ছিল এবং অন্যদিকে ৩০ ফুট গভীর ছিল, যেখানে ছোট হ্রদের মুখ থেকে গ্রানাইট খাড়াভাবে একটি খাড়া পাহাড়ের মতো উঠে গিয়েছিল। এখানে স্ফটিক স্বচ্ছ জল একটি আবছা নীল অন্ধকারে ডুবে গিয়েছিল, তবে পুকুরগুলির পুরো পৃষ্ঠ যে কোনো ফ্লাই ফিশারের নাগালে। খক্কা করার সিদ্ধান্ত নিল। সে তার ছিপটি নামিয়ে রাখল এবং পকেট থেকে একটি ব্রায়ার পাইপ ও তামাকের থলে বের করল। দিনের জিনিসপত্র ঘুমে ঢলে পড়ছিল, কিন্তু তখনও একটি ঠুনঠুন শব্দ শোনা যাচ্ছিল, যা মাঝে মাঝে একঘেয়েভাবে উচ্চারিত হচ্ছিল এবং শিকারী সেটিকে একটি পাখির শব্দ বলে মনে করেছিলেন। এটি পুকুরের পাশে তার জায়গার বিপরীতে চলমান বিশাল ঢালগুলোর পেছন থেকে আসছিল। ব্রেন্ডন হঠাৎ বুঝতে পারলেন যে এটি কোনো প্রাকৃতিক শব্দ নয়, বরং কোনো মানুষের কার্যকলাপ থেকে আসছে। আসলে এটি ছিল একজন রাজমিস্ত্রির কোদালের সুরময় শব্দ, এবং যখন এটি কিছুক্ষণ পর বন্ধ হয়ে গেল, তখন তিনি খনিতে ভারী পায়ের শব্দ শুনে বিরক্ত হলেন। তিনি অনুমান করলেন একজন শ্রমিক, তবে কোনো শ্রমিক দেখা গেল না। একজন বিশাল চওড়া কাঁধের লোক তার কাছে এগিয়ে এলো, যে একটি নরফোক জ্যাকেট, নিকেপ গার্ডস এবং উজ্জ্বল পিতলের বোতামযুক্ত একটি লাল ওয়েস্টকোট পরেছিল। সে খনি রন নিচের মুখ দিয়ে প্রবেশ করেছিল এবং উত্তর দিকের প্রস্থানপথের দিকে যাচ্ছিল, যেখান থেকে পুকুরগুলোতে জল সরবরাহকারী ছোট স্রোতটি একটি সরু গিরিপথ দিয়ে আসছিল। অপরিচিত লোকটি ব্রেন্ডনকে দেখে থামল, তার বিশাল পা দুটি ফাঁক করে দাঁড়াল, মুখ থেকে একটি চুরুট বের করে কথা বলল, আহ, তাহলে তুমি ওদের খুঁজে পেয়েছ? কি খুঁজে পেয়েছি? গোয়েন্দা জিজ্ঞাসা করলেন। এই ট্রাউটগুলো পেয়েছি। আমি মাঝে মাঝে এখানে সাঁতার কাটতে আসি। আমি অবাক হয়েছি কেন এই গর্তে কখনো ছিপ দেখিনি। সেখানে ১ ডজন আধা পাউন্ডের মাছ আছে এবং সম্ভবত কিছু বড়ও আছে। মার্কের সহজাত প্রবৃত্তি ছিল তার সংস্পর্শে আসা সমস্ত সহজীবকে পর্যবেক্ষণ করা। তার মুখ মনে রাখার অসাধারণ ক্ষমতা ছিল। তিনি এখন উপরে তাকিয়ে তার সামনে থাকা লোকটির বেশ লক্ষণীয় বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করলেন। তার পর্যবেক্ষণ ছিল দ্রুত ও নিশ্চিত, তবুও যদি সে তার এই দৃষ্টির বিশাল তাৎপর্য অনুমান করতে পারত অথবা ভবিষ্যদ্বাণীমূলক দৃষ্টিতে দেখতে পারত যে এই ব্যক্তি তার নিকট ভবিষ্যতে কি অর্থ বহন করবে, তবে নিশ্চিতভাবে সে তার পরিদর্শন আরও নিবিড় করত এবং তাদের সাক্ষাতের সংক্ষিপ্ত সীমা বাড়িয়ে দিত। সে দেখল একজোড়া চওড়া কাঁধ এবং একটি মোটা ঘাড়, যার ওপর একটি চৌকো শক্ত চোয়াল এবং একটি দৃঢ় চিবুক ঝুলেছিল। তারপর একটি বড় মুখ এবং ব্রেন্ডনের মনে পড়া যে কোনো মুখে দেখা সবচেয়ে বড় একজোড়া গোঁফ। সেগুলো প্রায় অদ্ভুত ছিল, কিন্তু অপরিচিত লোকটি সেগুলোর জন্য স্পষ্টতই গর্বিত ছিল, কারণ সে মাঝে মাঝে সেগুলো পাকাত এবং সেগুলোর ডগা কানের কাছে নিয়ে আসত। সেগুলো ছিল শিয়ালের মতো লালচে এবং সেগুলোর নিচে বড় সাদা দাঁত ঝলসে উঠত যখন বিশাল লোকটি কিছুটা কর্কশ স্বরে কথা বলত। সে নিজেকে নিয়ে খুব সন্তুষ্ট একজন ব্যক্তি বলে মনে হচ্ছিল, একজন আবেগপ্রবণ মেজাজ এবং বস্তুবাদী মনের অধিকারী। তার চোখ ছিল ধূসর, ছোট, বেশ দূরে দূরে স্থাপন করা এবং মাঝখানে একটি ভারী নাক ছিল। তার চুল ছিল অগ্নিবর্ণ লাল, ছোট করে ছাটা এবং তার গোঁফের চেয়েও আরও তীব্র রঙের।
এমনকি ম্লান আলো তার লালচে মুখকে ম্লান করতে পারছিল না। বিশাল লোকটি বন্ধুত্বপূর্ণ মনে হচ্ছিল, যদিও ব্রেন্ডান মনে মনে তাকে চলে যেতে চাইছিলেন। সমুদ্রের মাছ ধরা আমার খেলা, সে বলল, কঙ্গার আর কড, পোল্যাক আর ম্যাকেরেল, আধা নৌকো ভর্তি, এটাই খেলা। এর মানে শক্ত লাইন আর তারপর তৃষ্ণা। আমিও তাই মনে করি, কিন্তু এই বাজে জায়গাটা যেন মানুষকে মন্ত্রমুগ্ধ করে তোলে। বিশাল লোকটি বলতে থাকল, ডার্টমুর সম্পর্কে কি আছে? কেবল পাহাড় আর পাথরের এক মরুভূমি, আর 2 পেনি আধ পেনি স্রোত যা একটি শিশু হেঁটে পার হতে পারে। তবুও কেন আপনি লোকেদের এটি নিয়ে বকবক করতে শুনবেন যেন স্বর্গও এর খারাপ বিকল্প হবে? অন্যজন হাসল, এখানে একটা জাদু আছে, এটা তোমার রক্তে মিশে যায়। তা তো বটেই, প্রিন্সটাউনের মতো ঈশ্বর ভুলে যাওয়া একটি জায়গাতেও, যেখানে হতভাগ্য বন্দিরা ছাড়া আর কিছুই দেখার নেই। আমি একজন লোককে চিনি যে এখানে নিজের জন্য একটি বাংলো তৈরি করছে। সে এবং তার স্ত্রী একজোড়া কাঠের ঘুঘুর মতোই সুখী হবে, অন্তত তারা তাই ভাবে। আমি একটি কোদালের ঠুনঠুন শব্দ শুনেছিলাম। হ্যাঁ, শ্রমিকরা চলে গেলে আমি মাঝে মাঝে সাহায্য করি, কিন্তু ভাবুন তো, সভ্যতার দিকে পিঠ ফিরিয়ে একটি মরুভূমিতে নিজের বাড়ি তৈরি করা। এর চেয়ে খারাপ কিছু হতে পারে, যদি আপনার কোনো উচ্চাকাঙ্ক্ষা না থাকে। হ্যাঁ, উচ্চাকাঙ্ক্ষা তাদের শক্তিশালী দিক নয়। তারা ভাবে ভালোবাসা যথেষ্ট। বেচারা আত্মা, তুমি মাছ ধরছ না কেন? একটু অন্ধকার হওয়ার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, বিদায়। খেয়াল রেখো, এমন কিছু ধরে ফেলো না যা তোমাকে টেনে নিয়ে যাবে। তার ঠাট্টায় হেসে এবং জলের স্থির পৃষ্ঠের উপর আরেকটি প্রতিধ্বনি তীক্ষ্ণভাবে বাজিয়ে লালচে লোকটি 50 গজ দূরের ফাঁক দিয়ে চলে গেল। তারপর নিস্তব্ধতায় মার্ক একটি যন্ত্রের গুঞ্জন শুনলেন। সে স্পষ্টতই একটি মোটর বাইকে করে আধা মাইল দূরের মূল সড়কে চলে গিয়েছিল। সে চলে গেলে ব্রেন্ডন উঠে দাঁড়ালেন এবং খনির অন্য প্রবেশপথের দিকে হেঁটে গেলেন, যাতে তিনি অপরিচিত লোকটি যে বাংলোটির কথা বলেছিল তা দেখতে পান। বিশাল গর্তটি ছেড়ে তিনি ডান দিকে মোড় নিলেন এবং সেখানে দক্ষিণ পশ্চিমমুখী একটি ছোট নিচু জায়গায় তিনি ভবনটি খুঁজে পেলেন। এটি তখনও সম্পূর্ণ হতে অনেক বাকি ছিল। গ্রানাইটের দেওয়ালগুলো এখন 6 ফুট উঁচু ছিল এবং সেগুলো ছিল অসাধারণ পুরুত্বের। নকশাটি 6 কক্ষের একটি বাসস্থান নির্দেশ করছিল এবং ব্রেন্ডন বুঝতে পারলেন যে বাড়িটির কোনো দ্বিতীয় তলা থাকবে না। চারপাশে 1 একর জায়গা প্রাচীর দিয়ে ঘেরা হয়েছিল, কিন্তু তখনও সীমানা অসম্পূর্ণ ছিল। পশ্চিম ও দক্ষিণে চমৎকার দৃশ্য দেখা যাচ্ছিল। ব্রেন্ডনের বিরল দৃষ্টি এখনও প্লাইমাউথের উপরের জলরাশির ওপর বিস্তৃত সাল্টাস সেতুকে চিনতে পারছিল, যেখানে কর্নওয়াল পশ্চিমের ম্লান হয়ে আসা গোধূলির বিপরীতে উঠে দাঁড়িয়েছিল। এটি বসবাসের জন্য একটি চমৎকার জায়গা ছিল এবং গোয়েন্দা অনুমান করলেন যে কী ধরনের মানুষ এই নীরব মরুভূমিতে তাদের বাড়ি তৈরি করতে চাইবে। তিনি অনুমান করলেন যে তারা শহর বা তাদের সহ-মানুষদের প্রতি ক্লান্ত হয়ে পড়েছিল। সম্ভবত তারা জীবন দ্বারা হতাশ ও মোহমুক্ত হয়েছিল এবং তাই এর সামাজিক দিকগুলোকে মুখ ফিরিয়ে নিতে চেয়েছিল, এর সমস্যাগুলো এড়াতে চেয়েছিল, যতটা সম্ভব এর লজ্জা ও বোকামি থেকে বাঁচতে চেয়েছিল এবং এখানে এই কঠোর বাস্তবতার মাঝে বসবাস করতে চেয়েছিল, যা কিছুই প্রতিশ্রুতি দেয়নি, তবুও নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য সম্পদে পূর্ণ ছিল। তিনি বিচার করলেন যে দম্পতি যারা ফগিংটনের নীরব নিচু জায়গার পাশে বসবাস করার পরিকল্পনা করেছিল, তারা নিশ্চয়ই অনেক কিছু অতিক্রম করে এমন এক মানসিক অবস্থায় পৌঁছেছে যেখানে প্রকৃতির কোলে নির্জনতা ছাড়া আর কোনো বড় বর তারা চায় না। এমন মানুষ কেবল মধ্যবয়স্কই হতে পারে, সে নিজেকে বলল। তবুও তার মনে পড়ল যে বিশাল লোকটি বলেছিল যে দম্পতি মনে করে ভালোবাসা যথেষ্ট। এর মানে তাদের বয়স যাই হোক না কেন, রোম্যান্স এখনও সক্রিয় এবং জীবন্ত ছিল। দিনটি খুব ম্লান হয়ে এলো এবং আলো ও ছায়ার অস্থিরতা পৃথিবী থেকে মরে গেল, সবকিছুকে অস্পষ্ট, বিশাল এবং বৈশিষ্ট্যহীন করে রেখে। ব্রেন্ডন তার খেলায় ফিরে গেলেন এবং একটি ছোট কোচম্যান মাছি পেলেন, যা যথেষ্ট কার্যকর ছিল। 2টি পুকুর থেকে 1 ডজন ট্রাউট পাওয়া গেল, যার মধ্যে সে 6টি রাখল এবং বাকিগুলো জলে ফিরিয়ে দিল। তার সেরা 3টি মাছের প্রতিটির ওজন ছিল আধা পাউন্ড।
পুকুরগুলিতে আরেকটি পরিদর্শনের সিদ্ধান্ত নিয়ে মার্ক তার খেলা শেষ করলেন এবং অন্ধকারে রুক্ষ মরুভূমির ওপর দিয়ে হাঁটার ঝুঁকি না নিয়ে রাস্তা দিয়ে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। সে ফাঁক দিয়ে খনি ছেড়ে গেল, তার ১০০ গজ দূরে দাঁড়িয়ে থাকা আধা ডজন কুটির পার হয়ে গেল এবং এভাবে কিছুক্ষণ পর প্রিন্সটাউন ও ট্যাফিস্টকের মধ্যবর্তী মূল সড়কে ফিরে এল। তারার নিচে হেঁটে ফিরতে ফিরতে তার ভাবনাগুলো মরুভূমির সেই বাদামি লাল মেয়েটির দিকে ভেসে গেল। সে মনে করার চেষ্টা করছিল যে সে কিভাবে পোশাক পরেছিল। তার উজ্জ্বল চুলের চূড়া থেকে শুরু করে তার ঝকঝকে পা পর্যন্ত স্টিল বা রূপালি বাকলযুক্ত বাদামি জুতো পরা, তার সম্পর্কে সবকিছুই তার অসাধারণ স্পষ্টতার সাথে মনে ছিল, কিন্তু সে তৎক্ষণাৎ তার পোশাক দেখতে পাচ্ছিল না। তারপর সেগুলো তার মনে ফিরে এলো, গোলাপি রঙের জাম্পার এবং ছোট রূপালি স্কার্ট। এরপর দুবার সন্ধ্যার সময় ব্রেন্ডন আবার ফগিংটরের দিকে হেঁটে গেলেন, কিন্তু মেয়েটির কোনো ঝলক দেখে তিনি পুরস্কৃত হলেন না। কিন্তু তার ছবিটি যখন কিছুটা ম্লান হয়ে এলো, তখন একটি অদ্ভুত এবং আপাতদৃষ্টিতে ভয়ানক ঘটনা ঘটল এবং সবার মতোই তার ভাবনাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়ল। গোয়েন্দার আন্তরিক বিরক্তি এবং তার ইচ্ছার বিরুদ্ধে একটি পেশাগত সমস্যা তার সামনে এসে দাঁড়াল। যদিও সেই ছোট উঁচু গির্জা শহরে আশ্চর্যজনক গতিতে ছড়িয়ে পড়া হত্যার আকস্মিক ফিসফিসানি তার ব্যাপার ছিল না, তবুও এমন একটি ঘটনা ঘটল যা দ্রুত তাকে এর মধ্যে টেনে আনার এবং তার ছুটি সময়ের আগেই প্রতিশ্রুতি দিচ্ছিল। খনিতে তার প্রথম মাছ ধরার অভিযানের ৪ সন্ধ্যা পর তিনি একটি সকাল মেভি নদীর নিম্ন জলে উৎসর্গ করলেন। সেই দিনের শেষে প্রায় মধ্যরাতের কাছাকাছি যখন গ্লাস খালি হয়ে গিয়েছিল এবং পাইপগুলো নামিয়ে রাখা হয়েছিল, তখন অবসর নিতে যাওয়া প্রায় আধা ডজন লোক একটি আকস্মিক এবং খারাপ খবর শুনল। ডুচি হোটেলের বুটস উইল ব্লেক আলো নেভানোর জন্য অপেক্ষা করছিল এবং ব্রেন্ডনকে দেখে সে বলল, আপনার লাইনে কিছু একটা ঘটেছে বলে মনে হচ্ছে স্যার, কালকে বেশ একটা গোলমাল হবে। একজন পালিয়েছে উইল? গোয়েন্দা হাই তুলে এবং বিছানায় যাওয়ার জন্য আকুল হয়ে জিজ্ঞাসা করলেন, এখানে এটাই একমাত্র মজা যা আপনি পান, তাই না? কয়েদি পালিয়েছে? না, একজন লোক মারা গেছে বলে মনে হচ্ছে। মিস্টার পেন্ডিনের শ্যালক মিস্টার পেন্ডিনকে হত্যা করেছে বলে মনে হচ্ছে। সে এটা কেন করতে চাইল? ব্রেন্ডন আবেগহীনভাবে জিজ্ঞাসা করলেন। সেটা আপনার মতো বুদ্ধিমান লোকেদের খুঁজে বের করার জন্য, উইল উত্তর দিল। আর মিস্টার পেন্ডিন প্রে, যে ভদ্রলোক ফগিংটরে বাংলো বানাচ্ছেন। মার্ক চমকে উঠলেন। বিশাল লালচে লোকটি তার মনে প্রতিটি শারীরিক বৈশিষ্ট্য সহ সম্পূর্ণভাবে ঝলসে উঠল। সে তাকে বর্ণনা করল এবং উইল ব্লেক উত্তর দিল, ওই লোকটাই এটা করেছে, উনি ভদ্রলোকের শ্যালক। ব্রেন্ডন বিছানায় গেলেন এবং এই দুর্ঘটনার জন্য তার ঘুম খারাপ হল না। সকালে যখন সবাই তাকে যা জানত তা বলতে চাইল, তখনও সে সামান্যতম আগ্রহ দেখাল না। যখন মিলি তার গরম জল নিয়ে এসে তার ব্লাইন্ড তুলে দিল, তখন সে মনে করল যে একজন বিখ্যাত গোয়েন্দার চেয়ে ভালো আর কেউ এই ঘটনাকে উপলব্ধি করতে পারবে না। ও স্যার, এমন ভয়ানক ঘটনা, সে শুরু করল, কিন্তু সে তাকে থামিয়ে দিল। এখন মিলি, কাজের কথা বলো না, আমি ডাটমুরে খুলি ধরতে আসিনি, এসেছি ট্রাউট ধরতে। আবহাওয়া কেমন? কুয়াশাচ্ছন্ন এবং নরম। আর মিস্টার পেন্ডিন, বেচারা আত্মা। চলে যাও মিলি, আমি মিস্টার পেন্ডিন সম্পর্কে কিছুই শুনতে চাই না। সেই বিশাল লাল শয়তান লোকটা? আর সেই বিশাল লাল শয়তান সম্পর্কেও কিছু না। যদি আবহাওয়া নরম থাকে তাহলে আজ সকালে আমি লিয়েটে চেষ্টা করব। মিলি অনেক হতাশ হয়ে তার দিকে তাকাল। ঈশ্বরের দয়ায়, সে বলল, আপনি মাছ ধরতে যেতে পারেন। আপনার মতো একজন স্বঘোষিত খুনি ধরা লোক, আর আপনার নাকের ডগায় একজন লোক মারা গেছে, বলতে পারেন? এটা আমার কাজ নয়। এখন সরে যাও, আমি উঠতে চাই। আচ্ছা, আমি আর কি বলবো? মিলি বিড়বিড় করে বলল এবং অত্যন্ত বিস্মিত হয়ে চলে গেল। কিন্তু ব্রেন্ডন এই বিষয়ে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা উপভোগ করতে পারলেন না। তিনি স্যান্ডউইচ অর্ডার করলেন, দ্রুত পিছু হটে নাগালের বাইরে যাওয়ার উদ্দেশ্য নিয়ে। তারপর 9:30টায় তিনি একটি ম্লান এবং মেঘাচ্ছন্ন সকালে বেরিয়ে এলেন। বাতাসে সূক্ষ্ম কুয়াশা ছিল এবং একটি ঘন কুয়াশা পাহাড়গুলোকে ঢেকে রেখেছিল। একটি ভেজা দিনের সমস্ত সম্ভাবনা ছিল এবং একজন মাছ শিকারীর দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি খেলাধুলার প্রতিশ্রুতি দিচ্ছিল। তিনি সবেমাত্র একটি রেনকোট পরছিলেন এবং হোটেল ছাড়ার উপক্রম করছিলেন যখন উইল ব্লেক এসে তাকে একটি চিঠি দিলেন।
তিনি সেটির দিকে তাকালেন। অর্ধেক মন ছিল চিঠিটি হলঘরের লেটার র্যাকে রেখে তার ফিরে আসা পর্যন্ত পড়া স্থগিত রাখার, কিন্তু হাতের লেখাটি ছিল একজন মহিলার, এবং এতে স্বাতন্ত্র্য ও চরিত্রের অভাব ছিল না। তিনি কৌতূহলী অনুভব করলেন এবং ঘটনাটিকে গুজবযুক্ত অপরাধের সাথে যুক্ত না করে তার ছিপ ও মাছ ধরার ঝুড়ি নামিয়ে রাখলেন, নোটটি খুললেন এবং যা লেখা ছিল তা পড়লেন। 3 স্টেশন কটেজেস, প্রিন্সটাউন। প্রিয় স্যার, পুলিশ আমাকে জানিয়েছে যে আপনি প্রিন্সটাউনে আছেন এবং মনে হচ্ছে যেন ঈশ্বরই আপনাকে পাঠিয়েছেন। আমি ভয় পাচ্ছি যে সরাসরি আপনার সেবা চাওয়ার আমার কোনো অধিকার নেই, কিন্তু যদি আপনি একজন হৃদয়ভাঙা মহিলার প্রার্থনা পূরণ করতে পারেন এবং এই অন্ধকার মুহূর্তে তাকে আপনার প্রতিভার সুবিধা দিতে পারেন, তবে তিনি অবর্ণনীয়ভাবে কৃতজ্ঞ থাকবেন। বিশ্বস্তভাবে আপনার, জেনি পেন্ডিন। মার্ক ব্রেন্ডন নিচু স্বরে আলতো করে একটি অভিশাপ বিড়বিড় করলেন। তারপর সে উইলের দিকে ফিরল। মিজাস পেন্ডিনের বাড়ি কোথায়? সে জিজ্ঞাসা করল। স্টেশন কটেজেসে, কারাগারের বনের ঠিক আগে স্যার। তাহলে দৌড়ে যাও আর বলো আমি আধা ঘন্টার মধ্যে ফোন করব। এই তো, উইল হেসে উঠল। আমি ওদের বলেছিলাম যে আপনি এর বাইরে থাকতে পারবেন না। সে চলে গেল এবং ব্রেন্ডন আবার চিঠিটি পড়লেন। এর পরিপাটি হস্তাক্ষর পরীক্ষা করলেন এবং লক্ষ্য করলেন যে একটি অশ্রু কাগজের মাঝখানে বাঘ ফেলে দিয়েছে। আরও একবার সে নিজেকে একটি অভিশাপ দিল। তার মাছ ধরার ঝুড়ি ও ছিপ নামিয়ে রাখল, তার ম্যাকিনটশের কলার তুলে দিল এবং পুলিশ স্টেশনে হেঁটে গেল, যেখানে সে একজন কনস্টেবলের কাছ থেকে চলমান বিষয়টি সম্পর্কে কিছুটা শুনল এবং তারপর টেলিফোন ব্যবহারের অনুমতি চাইল। 5 মিনিটের মধ্যে সে স্কটল্যান্ড ইয়ার্ডে তার নিজের প্রধানের সাথে কথা বলছিল এবং ইন্সপেক্টর হ্যারিসনের পরিচিত ককনি কণ্ঠস্বর সেই 2 শতাধিক মাইল পেরিয়ে এলো, যা কয়েদিদের মহানগরীকে বিশ্বের মহানগরী থেকে আলাদা করেছিল। এখানে একজন লোক খুন হয়েছে বলে মনে হচ্ছে ইন্সপেক্টর। যে লোকটা এটা করেছে বলে মনে করা হচ্ছে সে নিখোঁজ। বিধবা চায় আমি কেসটা হাতে নিই। আমি এটা করতে ইচ্ছুক নই, কিন্তু এটা কর্তব্যের মতো মনে হচ্ছে। ব্রেন্ডন বললেন, ঠিক আছে, যদি কর্তব্যের মতো মনে হয় তাহলে করো। আজ রাতে আবার আমাকে জানাবে। প্রিন্সটাউনের প্রধান হাফিয়ার্ড আমার একজন পুরনো বন্ধু, খুব ভালো মানুষ। বিদায়। মার্ক তখন জানতে পারলেন যে ইন্সপেক্টর হাফিয়ার্ড ইতিমধ্যেই ফগিন্টোরে আছেন। আমি এটা দেখছি, মার্ক কনস্টেবলকে বললেন। আমি আবার আসব। ইন্সপেক্টরকে বলুন দুপুরে আমার জন্য অপেক্ষা করতে, সমস্ত বিবরণের জন্য। আমি এখন মিসেস পেন্ডিনের সাথে দেখা করতে যাচ্ছি। পুলিশকর্মী স্যালিউট করল। সে ব্রিন্ডনকে দেখেই খুব ভালো চিনত। আশা করি এটা আপনার ছুটিতে ব্যাঘাত ঘটাবে না স্যার, কিন্তু আমার মনে হয় না ঘটাবে। দেখে মনে হচ্ছে সবকিছুই বেশ সহজ। দেহ কোথায়? সেটাই আমরা এখনও জানি না। বনভূমি খাড়াভাবে ওপরে উঠে গেছে এবং সেগুলোর নিচে থাকা বসতবাড়িগুলোর মাঝখান দিয়ে একটি পাথরের দেয়াল চলে গেছে। ব্রেন্ডন 3 নম্বর বাড়িতে কড়া নাড়লেন এবং একজন পাতলা, ধূসর চুলের মহিলা তাকে ভেতরে ঢুকতে দিলেন, যিনি স্পষ্টতই কাঁদছিলেন। তিনি নিজেকে একটি ছোট হলঘরে দেখতে পেলেন, যা শিয়াল শিকারের অনেক স্মারক দিয়ে সাজানো ছিল। সেখানে মুখোশ, শিয়ালের লেজ এবং ডার্টমুরের কয়েকটি বড় শিয়ালের নমুনা ছিল, যারা তাদের শেষ দৌড় শেষ করে এখন দেয়ালের ওপর ঝোলানো কেসের মধ্যে স্টাফ করা অবস্থায় দাঁড়িয়েছিল। আমি কি মিসেস পেন্ডিনের সঙ্গে কথা বলছি? ব্রেন্ডন জিজ্ঞাসা করলেন, কিন্তু বৃদ্ধা মাথা নাড়লেন। না স্যার, আমি মিসেস এডওয়ার্ড জেরি, বিখ্যাত নেট জেরির বিধবা, যিনি 20 বছর ধরে ডার্টমোর ফক্সাউন্ডের হান্টসম্যান ছিলেন। মিস্টার এবং মিসেস পেন্ডিন ছিলেন আসলে তিনি আমার বোর্ডার। তিনি কি আমার সঙ্গে দেখা করতে প্রস্তুত? তিনি ভীষণ আঘাত পেয়েছেন, বেচারি মহিলা। আপনার নাম স্যার? মিস্টার মার্ক ব্র্যান্ডন। তিনি আশা করেছিলেন আপনি আসবেন, কিন্তু তার সঙ্গে সাবধানে কথা বলবেন স্যার। যে কোনো নিরপরাধ ব্যক্তির পক্ষে আপনার সঙ্গে কথা বলাটা একটা ভয়ঙ্কর পরীক্ষা। মিসেস জেরি প্রবেশপথের ডান দিকের একটি দরজা খুললেন। মহান মিস্টার ব্র্যান্ডন এসেছেন মিসেস পেন্ডিন, তিনি বললেন। তারপর ব্র্যান্ডন ভেতরে ঢুকলেন এবং বিধবা তার পেছনে দরজা বন্ধ করে দিলেন। জেনি পেন্ডিন টেবিলের পাশে তার চেয়ার থেকে উঠলেন, যেখানে তিনি চিঠি লিখছিলেন, এবং ব্র্যান্ডন সূর্যাস্তের মতো লালচে চুলের মেয়েটিকে দেখলেন। অধ্যায় 2, সমস্যার সূত্রপাত। মেয়েটি স্পষ্টতই সেদিন সকালে কোনো চিন্তা বা যত্ন ছাড়াই পোশাক পরেছিল, হয়তো অচেতনভাবে। তার চমৎকার চুল এলোমেলোভাবে ওপরে তুলে মাথায় প্যাঁচানো ছিল। তার সৌন্দর্য চোখের জলে ম্লান হয়ে গিয়েছিল।
তবে সে বেশ সংযত ছিল এবং তাদের সাক্ষাতে সামান্যই আবেগ দেখাল, কিন্তু তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল এবং তার সুন্দর স্পষ্ট কণ্ঠস্বরের প্রতিটি ওঠানামা তা প্রকাশ করছিল। সে এমনভাবে কথা বলছিল যেন সে অনেক কষ্ট সহ্য করেছে এবং জীবনী শক্তির প্রচণ্ড ক্ষতির মধ্যে দিয়ে গেছে। ব্রেন্ডেন দেখলেন যে এটি সত্যিই ঘটনা, কারণ মনে হচ্ছিল সে যেন নিজের অর্ধেক হারিয়ে ফেলেছে। সে প্রবেশ করতেই জেনি উঠল এবং ব্রেন্ডেনের মুখে এমন এক বিস্ময় দেখল যা তাকে খুব একটা অবাক করেনি, কারণ সে প্রশংসায় অভ্যস্ত ছিল এবং জানত যে তার সৌন্দর্য পুরুষদের চমকে দিত। ব্রেন্ডন, যদিও তার এই আবিষ্কারে তার হৃৎস্পন্দন দ্রুত হল, দ্রুত নিজেকে সামলে নিলেন। তিনি কৌশল এবং সহানুভূতি নিয়ে কথা বললেন। নিজেকে ইতিমধ্যেই তার সমস্ত বুদ্ধি ও শক্তি দিয়ে তাকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ মনে করলেন। ক্ষণিকের জন্য একটি আক্ষেপ তার মনে উকি দিল যে এই মামলা সম্ভবত তার নিজের অদ্ভুত ক্ষমতা প্রকাশের মতো হবে না। তিনি অপরাধ গবেষণার প্রচলিত পদ্ধতির সঙ্গে আরও আধুনিক অনুমানমূলক পদ্ধতিকে একত্রিত করতেন এবং তার সাফল্য, যেমনটা তিনি সবসময় বলতেন, দ্বৈত পদ্ধতির মাধ্যমেই অর্জিত হয়েছিল। ইতিমধ্যেই তিনি এই মহিলার সামনে নিজেকে প্রমাণ করতে আগ্রহী ছিলেন। মিসেস পেন্ডিন, তিনি বললেন, আমি খুব আনন্দিত যে আপনি জানতে পেরেছেন আমি প্রিন্সটাউনে আছি, এবং যদি আমি আপনাকে সেবা করতে পারি তবে তা আমার জন্য সৌভাগ্যের হবে। সবচেয়ে খারাপটা হয়তো ঘটেনি, যদিও আমি যা শুনেছি তাতে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করব। আমি সদর দপ্তরে যোগাযোগ করেছি এবং এই মুহূর্তে আমি মুক্ত থাকায় নিজেকে সম্পূর্ণভাবে এই সমস্যার জন্য উৎসর্গ করতে পারি। হয়তো আপনার ছুটির দিনে আপনাকে জিজ্ঞাসা করাটা স্বার্থপরের মতো ছিল, সে বলল, কিন্তু কোনোভাবে আমি অনুভব করেছিলাম। এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আমি আশা করি আমাদের সামনে যা আছে তা খুব বেশি সময় নেবে না। আর এখন আমি আপনার কথা শুনব। ফগিনটারে কি ঘটেছে সে সম্পর্কে আমাকে কিছু বলার দরকার নেই। দিনের শেষে সেসব শুনব। এই দুঃখজনক ঘটনার আগে যা কিছু ঘটেছে তার সঙ্গে সম্পর্কিত সব কিছু এখন আমাকে জানালে ভালো করবেন, এবং যদি আপনি আমার তদন্তে আমাকে পথ দেখাতে এবং সাহায্য করার মতো সামান্যতম সূত্র দিতে পারেন তবে তা আরও ভালো হবে। আমি কোনো সূত্রই দিতে পারব না, সে বলল। এটা বজ্রপাতের মতো এসেছে এবং আমি এখনও দেখছি যে আমার মন তারা আমাকে যে গল্পটা বলেছে তা মানতে চাইছে না। আমি এটা নিয়ে ভাবতে পারছি না, এটা নিয়ে ভাবতে আমি সহ্য করতে পারছি না। আর যদি আমি এটা বিশ্বাস করি তবে আমি পাগল হয়ে যাব। আমার স্বামী, আমার জীবন। বসুন এবং আপনার ও মিস্টার পেন্ডিনের সম্পর্কে কিছু বলুন। আপনাদের নিশ্চয়ই খুব বেশি দিন বিয়ে হয়নি। 4 বছর। তিনি বিস্ময় প্রকাশ করলেন। আমার বয়স 25, সে ব্যাখ্যা করল, যদিও আমাকে বলা হয় যে আমাকে ততটা দেখায় না। সত্যিই না, আমি 18 অনুমান করতাম। এখন আপনার ভাবনাগুলো গুছিয়ে নিন এবং আপনার স্বামীর ইতিহাস থেকে যা আপনার কাছে সবচেয়ে বেশি কাজে লাগতে পারে বলে মনে হয় শুধু সেটাই আমাকে বলুন। সে এক মুহূর্ত কথা বলল না এবং ব্র্যান্ডন একটি চেয়ার টেনে এনে তার পেছনে হাত রেখে অনায়াস এবং সহজ ভঙ্গিতে তার মুখামুখি বসলেন। তিনি চেয়েছিলেন সে সম্পূর্ণ বাধাহীন অনুভব করুক। শুধু গল্প করুন, যেন আপনি কোনো বন্ধুর সঙ্গে অতীত নিয়ে কথা বলছেন। তিনি বললেন, সত্যিই আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি একজন বন্ধুর সঙ্গে কথা বলছেন যার আপনাকে সেবা করা ছাড়া আর কোনো ইচ্ছা নেই। আমি শুরু থেকেই শুরু করব, সে উত্তর দিল। আমার নিজের ইতিহাস যথেষ্ট সংক্ষিপ্ত এবং এই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে এর সামান্যই সম্পর্ক আছে, কিন্তু আমার আত্মীয়রা হয়তো আমার চেয়ে আপনার কাছে বেশি আকর্ষণীয় হতে পারে। পরিবারটি এখন খুব ছোট এবং তেমনই থাকার সম্ভাবনা, কারণ আমার 3 কাকার সবাই অবিবাহিত। ইউরোপে আমার আর কোনো রক্ত সম্পর্কীয় আত্মীয় নেই এবং অস্ট্রেলিয়ায় বসবাসকারী কিছু দূর সম্পর্কের ভাইবোন সম্পর্কে আমি কিছুই জানি না। আমার পরিবারের গল্পটি হল জন রেডমেইন। তার জীবন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মারে নদীতে কাটিয়েছেন এবং সেখানে তিনি ভেড়া পালন করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। তিনি বিয়ে করেছিলেন এবং তার একটি বড় পরিবার ছিল। 20 বছরের সময়কালে তাদের 7 ছেলে ও 5 মেয়ের জন্ম হয়েছিল, কিন্তু জেনি এবং জন রেডমেইন তাদের মাত্র 5 জন সন্তানকে প্রাপ্তবয়স্ক, সুস্থ ও সবল হয়ে উঠতে দেখেছিলেন। 4 জন ছেলে বেঁচে ছিল, বাকিরা অল্প বয়সেই মারা যায়।
যদিও দুজন নৌকা দুর্ঘটনায় ডুবে মারা যায় এবং আমার পিসি মেরি তাদের বড় মেয়ে বিয়ের 1 বছর পর বেঁচে ছিল। অবশিষ্ট 4 জন ছেলে ছিল হেনরি, বড় ছেলে, অ্যালবার্ট, বেন্ডিগো এবং রবার্ট পরিবারের ছোট ছেলে, এখন 35 বছর বয়সী একজন মানুষ। এই ভয়াবহ ঘটনায় আপনি তাকেই খুঁজছেন বলে মনে করা হচ্ছে। হেনরি রেডমেন ইংল্যান্ডে তার বাবার প্রতিনিধি এবং নিজের উদ্যোগে একজন পশমের দালাল ছিলেন। তিনি বিয়ে করেছিলেন এবং তার একটি মেয়ে ছিল, আমি। আমার বাবা মাকে আমার খুব ভালো মনে আছে, কারণ যখন তারা মারা যান তখন আমার বয়স 15 এবং আমি স্কুলে ছিলাম। তারা অস্ট্রেলিয়া যাচ্ছিলেন যাতে আমার বাবা বহু বছর পর আবার তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে পারেন। কিন্তু তাদের জাহাজ দ্য ওয়াটেল ব্লসম সমস্ত নাবিক সহ হারিয়ে যায় এবং আমি অনাথ হয়ে গেলাম। আমার দাদা জন রেডমেন যদিও একজন ধনী ব্যক্তি ছিলেন, কাজের প্রতি দারুণ বিশ্বাসী ছিল। এবং তার সমস্ত ছেলেদের জীবিকা খুঁজে বের করতে এবং তার চোখে তাদের জীবনকে সার্থক করতে হতো। অ্যালবার্ট কাকা, যিনি আমার বাবার চেয়ে মাত্র 1 বছরের ছোট ছিলেন, পড়াশোনার বিষয় এবং সাহিত্যের প্রতি যত্নশীল ছিলেন। যৌবনে তিনি সিডনিতে একজন বই বিক্রেতার কাছে শিক্ষানবিশ ছিলেন এবং কিছু সময় পর ইংল্যান্ডে আসেন, একটি বড় এবং গুরুত্বপূর্ণ বই বিক্রেতা প্রতিষ্ঠানে যোগ দেন এবং একজন বিশেষজ্ঞ হয়ে ওঠেন। তারা তাকে অংশীদার হিসাবে গ্রহণ করেন এবং তিনি তাদের জন্য ভ্রমণ করেন এবং নিউ ইয়র্কে কয়েক বছর কাটান। কিন্তু তার বিশেষ বিষয় ছিল ইতালীয় রেনেসা সাহিত্য এবং তার আনন্দ ছিল ইতালি, যেখানে তিনি এখন থাকেন। প্রায় 10 বছর আগে তিনি অবসর নেবার মতো অবস্থায় ছিলেন, কারণ তিনি বিনয়ী চাহিদাসম্পন্ন একজন অবিবাহিত ব্যক্তি ছিলেন। তিনি আরও জানতেন যে তার বাবা শীঘ্রই মারা যাবেন এবং যেহেতু তার মা ইতিমধ্যেই মারা গেছেন, তিনি বিশাল সম্পত্তির অংশের ওপর নির্ভর করার মতো অবস্থায় ছিলেন, যা শীঘ্রই তার এবং তার বাকি 2 ভাইয়ের মধ্যে ভাগ করা হবে। এদের মধ্যে আমার বেন্ডিগো রেডমেইন কাকা বাণিজ্যিক নৌবাহিনীর একজন নাবিক ছিলেন। রয়্যাল মেল স্টিমশিপ কোম্পানিতে ক্যাপ্টেনের পদে পৌঁছানোর পর তিনি আমার দাদার মৃত্যুর পর 4 বছর আগে অবসর নেন। তিনি কোনো আকর্ষণহীন একজন রুক্ষ, কর্কশ বৃদ্ধ নাবিক এবং তিনি কখনোই যাত্রী সেবায় পদোন্নতি পাননি, বরং পণ্যবাহী জাহাজের দায়িত্বে ছিলেন এমন একটি পরিস্থিতি যা তিনি একটি বড় অভিযোগ হিসাবে দেখতেন। কিন্তু সমুদ্রই তার ভক্তি, এবং যখন তিনি তা করতে পারতেন তখন তিনি ডেভনের খাড়া পাড়ের ওপর একটি ছোট বাড়ি তৈরি করেছিলেন, যেখানে তিনি এখন ঢেউয়ের শব্দ শুনতে পান এমন জায়গায় থাকেন। আমার তৃতীয় কাকা রবার্ট রেডমেইন এই মুহূর্তে আপাতদৃষ্টিতে আমার স্বামীকে হত্যা করার সন্দেহে অভিযুক্ত, কিন্তু আমি যত এমন একটি জঘন্য পরিস্থিতি নিয়ে ভাবি ততই তা অসম্ভব মনে হয়, কারণ সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন এমন একটি ভয়াবহতার চেয়েও বেশি উন্মাদ ও উদ্দেশ্যহীন মনে হবে না। রবার্ট রেডমেইন যৌবনে তার বাবার প্রিয় ছিলেন এবং যদি তিনি তার কোনো ছেলেকে বিগড়ে থাকেন তবে তিনি ছোট ছেলেকেই বিগড়েছিলেন। রবার্ট কাকা ইংল্যান্ডে এসেছিলেন এবং গবাদি পশু পালন এবং কৃষির প্রতি আগ্রহী হওয়ায় জন রেডমেইনের একজন অস্ট্রেলীয় বন্ধুর ভাই একজন কৃষকের সঙ্গে যোগ দেন। তার ভালোই চলছিল বলে মনে করা হতো, কিন্তু তিনি আসা যাওয়া করতেন, কারণ আমার দাদা তাকে না দেখে 1 বছর কেটে যাওয়া পছন্দ করতেন না। বব কাকা একজন আনন্দপ্রিয় মানুষ ছিলেন, বিশেষ করে ঘোড়দৌড় এবং সমুদ্র মাছ ধরা পছন্দ করতেন। তার সম্ভাবনার ওপর ভরসা করে তিনি টাকা ধার করে ঋণী হয়ে পড়েন। আমার নিজের বাবার মৃত্যুর পর আমি মাঝে মাঝে রবার্ট কাকার সঙ্গে দেখা করতাম, কারণ তিনি আমার প্রতি দয়ালু ছিলেন এবং আমার ছুটির দিনে আমাকে তার সঙ্গে থাকতে পছন্দ করতেন। তিনি খুব কম কাজ করতেন। বেশিরভাগ সময় তিনি রেসে থাকতেন অথবা কর্নওয়ালের পেনজান্সে, যেখানে তিনি একজন তরুণীর সঙ্গে প্রেম করছিলেন বলে মনে করা হতো, একজন হোটেল মালিকের মেয়ে। আমি সবে স্কুল ছেড়েছিলাম এবং ইংল্যান্ড ছেড়ে অস্ট্রেলিয়ায় আমার দাদার সঙ্গে থাকতে যাচ্ছিলাম, যখন ঘটনাগুলো দ্রুত ঘটে গেল, একের পর এক, এবং আমাদের রেডমেইনদের সবার জীবন বদলে গেল। ক্লান্ত হলে একটু বিশ্রাম নিন, মার্ক বললেন। তার মাঝে মাঝে বিরতি এবং বুক থেকে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস দেখে তিনি বুঝলেন মিসেস পেন্ডিন তার গল্প ভালোভাবে বলার জন্য কতটা চেষ্টা করছেন। আমি সরাসরি বলে যাব, সে উত্তর দিল। সেটা গ্রীষ্মকাল ছিল এবং আমি পেনজান্সে আমার রবার্ট কাকার সঙ্গে ছিলাম, যখন 2টি বড় ঘটনা, আসলে 3টি বড় ঘটনা ঘটল।
যুদ্ধ শুরু হল, অস্ট্রেলিয়ায় আমার দাদা মারা গেলেন এবং সবশেষে মাইকেল পেন্ডিনের সঙ্গে আমার বাগদান হল। মাইকেল আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার 1 বছর আগে থেকেই আমি তাকে গভীরভাবে ভালোবাসতাম। কিন্তু যখন আমি আমার রবার্ট কাকাকে কি ঘটেছে বললাম, তখন তিনি অসম্মতি জানালেন এবং মনে করলেন যে আমি একটি গুরুতর ভুল করেছি। আমার ভবিষ্যৎ স্বামীর বাবা-মা মারা গিয়েছিলেন। তার বাবা পেন্ডিন অ্যান্ড ট্র্যাকারো নামক একটি প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, যাদের ব্যবসা ছিল ইতালিতে পিলচার্ড মাছ আমদানি করা। কিন্তু মাইকেল, যদিও তিনি এখন ব্যবসায় তার বাবার স্থলাভিষিক্ত হয়েছিলেন, এতে তার কোনো আগ্রহ ছিল না। এটি তাকে একটি আয় দিত, কিন্তু তার নিজের আগ্রহ ছিল যান্ত্রিক দিকে এবং আনুষঙ্গিক হিসেবে। তিনি সবসময় একজন স্বপ্নদর্শী ছিলেন এবং কাজ করার চেয়ে পরিকল্পনা করতে বেশি পছন্দ করতেন। আমরা একে অপরকে গভীরভাবে ভালোবাসতাম এবং আমার খুব কমই সন্দেহ আছে যে আমার কাকারা শেষ পর্যন্ত আমাদের বিয়েতে কোনো আপত্তি জানাতেন না, যদি দুর্ভাগ্যজনক ঘটনাগুলো তাদের আমাদের বাগদানের বিরুদ্ধে না দাঁড়াত। আমার দাদার মৃত্যুর পর দেখা গেল যে তিনি একটি অদ্ভুত উইল লিখেছিলেন এবং আমরা আরও জানতে পারলাম যে তার সম্পত্তি তার ছেলেরা যা আশা করেছিল তার চেয়ে অনেক কম হবে। তবে তিনি 1.5 লক্ষেরও বেশি রেখে গিয়েছিলেন। মনে হচ্ছিল যে তার জীবনের শেষ 10 বছরে তিনি তার বিচারবুদ্ধি হারিয়েছিলেন এবং বেশ কিছু হতাশাজনক বিনিয়োগ করেছিলেন। উইলের শর্ত অনুযায়ী তার সমস্ত সম্পত্তি আমার আলবার্ট কাকা, আমার দাদার জীবিত বড় ছেলের হাতে চলে যায়। তিনি আলবার্ট কাকাকে বললেন যে তার বিচারবুদ্ধি অনুযায়ী তার এবং তার 2 ভাইয়ের মধ্যে সম্পত্তির মোট আয় ভাগ করে দিত। কারণ তিনি জানতেন যে আলবার্ট একজন অত্যন্ত সৎ ব্যক্তি এবং সবার প্রতি ন্যায় বিচার করবেন। আমার ব্যাপারে তিনি আমার কাকাকে 20,000 পাউন্ড আলাদা করে রাখতে নির্দেশ দিলেন, যা আমার বিয়েতে অথবা তা না হলে আমার 25তম জন্মদিনে আমাকে দেওয়া হবে। এই সময়ের মধ্যে আমার কাকাদের দ্বারা আমার যত্ন নেওয়া হবে। এবং তিনি যোগ করলেন যে আমার ভবিষ্যৎ স্বামী যদি সে আসে, তবে তাকে আলবার্ট কাকার দ্বারা অনুমোদিত হতে হবে। তিনি যা আশা করেছিলেন তার চেয়ে অনেক কম পাবেন জেনে তিনি বিরক্ত হয়েছিলেন। কিন্তু রবার্ট কাকা দ্রুত ভালো মেজাজে ফিরে এলেন, কারণ তাদের বড় ভাই বব কাকা এবং বেন্ডিগো কাকাকে জানালেন যে তিনি সম্পত্তিকে 3টি সমান ভাগে ভাগ করবেন। এইভাবে প্রত্যেকে প্রায় 40,000 পাউন্ড পেলেন, যখন আমার উত্তরাধিকার আলাদা করে রাখা হল। সব কিছু ভালোই থাকত, কোনো সন্দেহ নেই। এবং আমি আমার কাকাকে রাজি করাচ্ছিলাম, কারণ মাইকেল পেন্ডিন মাদের বিষয়গুলো সম্পর্কে কিছুই জানতেন না এবং সম্পূর্ণ অজানা ছিল যে আমি কোনোদিন 1 পয়সার মালিক হব। এটি ছিল বিশুদ্ধ ভালোবাসার বিবাহ এবং পিলচার্ড মাছ ধরার ব্যবসা থেকে তার নিজের বছরে 400 পাউন্ড আয় ছিল, যা আমরা দুজনেই আমাদের প্রয়োজনের জন্য যথেষ্ট বলে মনে করতাম। তারপর আগস্টের সেই ভয়াবহ দিনগুলোতে যুদ্ধ শুরু হল এবং পৃথিবীর চেহারা বদলে গেল, আমি মনে করি চিরতরে। সে আবার থামল, উঠল, সাইডবোর্ডের কাছে গেল এবং নিজের জন্য একটু জল ঢালল। মার্ক লাফিয়ে উঠে তার হাত থেকে কাঁচের জগটি নিলেন। এখন বিশ্রাম নিন, তিনি অনুরোধ করলেন। কিন্তু সে জল পান করল এবং মাথা নাড়ল। আপনি চলে গেলে বিশ্রাম নেব, সে উত্তর দিল। কিন্তু যদি আপনি আমাকে 1 ঝলক আশা দিতে পারেন, তবে দয়া করে আবার আসুন। সে বিষয়ে নিশ্চিত থাকুন, মিসেস পেন্ডিন। সে তার আসনে ফিরে গেল। যখন তিনিও আবার বসলেন, তারপর সে আবার শুরু করল। যুদ্ধ সবকিছু বদলে দিল এবং আমার ভবিষ্যৎ স্বামী ও আমার রবার্ট কাকার মধ্যে একটি বেদনাদায়ক ফাটল তৈরি করল। রবার্ট কাকা অবিলম্বে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিলেন এবং অ্যাডভেঞ্চার খোঁজার সুযোগ পেয়ে আনন্দিত হলেন। তিনি একটি অশ্বারোহী রেজিমেন্টে যোগ দিলেন এবং মাইকেলকেও একই কাজ করার আমন্ত্রণ জানালেন। কিন্তু আমার স্বামী, যদিও তার চেয়ে বেশি দেশপ্রেমিক মানুষ আর নেই, মিস্টার ব্রেন্ডন, আমাকে এমনভাবে কথা বলতে হবে যেন সে এখনও বেঁচে আছে। অবশ্যই আপনাকে তা করতে হবে, মিসেস পেন্ডিন। যতক্ষণ না এর বিপরীত প্রমাণিত হয়, ততক্ষণ আমাদের সবাইকে তাকে জীবিত হিসাবে ভাবতে হবে। এটা বলার জন্য আপনাকে ধন্যবাদ। আমার স্বামীর সক্রিয় যুদ্ধের প্রতি কোনো আগ্রহ ছিল না। তিনি সূক্ষ্ম গড়নের এবং শান্ত স্বভাবের ছিলেন। হাতাহাতি লড়াইয়ে অংশ নেওয়ার চিন্তা তার পক্ষে সহ্য করা কঠিন ছিল এবং অবশ্যই তার দেশের সেবা করার জন্য তার কাছে আরও হাজারো উপায় খোলা ছিল। তার মতো একজন দক্ষ মানুষ অবশ্যই ছিল।
তবে রবার্ট কাকা এটিকে ব্যক্তিগত বিষয় বানিয়ে ফেললেন। সক্রিয় সেবার জন্য স্বেচ্ছাসেবকদের জরুরিভাবে প্রয়োজন ছিল, এবং তিনি ঘোষণা করলেন যে যুদ্ধ করার যোগ্য যে কোনো পুরুষের জন্য যে নিজেকে পুরুষ বলতে চায় একমাত্র স্থান হল সেনাবাহিনীর মধ্যে। তিনি তার ভাইদের কাছে পরিস্থিতিটি তুলে ধরলেন, এবং বেন্ডিগো কাকা, যিনি সবেমাত্র অবসর নিয়েছিলেন কিন্তু নৌবাহিনীর রিজার্ভের সদস্য হওয়ায় এখন যোগ দিলেন, এবং শীঘ্রই কিছু মাইন সুইপারের দায়িত্ব নিলেন। মাইকেলের কর্তব্য কী হওয়া উচিত সে সম্পর্কে খুব জোরালোভাবে লিখলেন। ইতালি থেকে আলবার্ট কাকাও একই উদ্দেশ্যে তার মতামত জানালেন, এবং যদিও আমি তাদের মনোভাবের প্রতি অসন্তোষ প্রকাশ করলাম, সিদ্ধান্তটি অবশ্যই মাইকেলের উপর ছিল, আমার ওপর নয়। তখন তার বয়স মাত্র 25, এবং কর্তব্য পালন করা ছাড়া আর কোনো ইচ্ছা ছিল না। তাকে পরামর্শ দেওয়ার কেউ ছিল না, এবং আমার কাকাদের ইচ্ছার বিরোধিতা করার পদ উপলব্ধি করে সে নতি স্বীকার করল এবং স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিল, কিন্তু তাকে প্রত্যাখ্যান করা হল। একজন ডাক্তার ঘোষণা করলেন যে হার্টের সমস্যা প্রয়োজনীয় প্রশিক্ষণকে একেবারেই অসম্ভব করে তুলেছে, এবং এটা শুনে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানালাম। তখন থেকেই দুর্দশা শুরু হল, এবং বব কাকা এ নিয়ে ভীষণ রেগে গেলেন। মাইকেলকে তার কর্তব্য এড়ানোর এবং ডাক্তারকে ঘুষ দিয়ে তাকে অব্যাহতি দেওয়ার অভিযোগ করলেন। আমাদের কিছু খুব কষ্টদায়ক দৃশ্য ঘটেছিল, এবং আমার কাকা ফ্রান্সে চলে গেলে আমি কৃতজ্ঞ ছিলাম। আমার নিজের ইচ্ছায় মাইকেল আমাকে বিয়ে করলেন, এবং আমি আমার কাকাদের জানালাম যে সে বিয়ে করেছে। এরপর সব সম্পর্কই টানাপোড়েনের মধ্যে ছিল, কিন্তু আমি পরোয়া করিনি, এবং আমার স্বামী শুধু আমাকে খুশি করার জন্যই বেঁচেছিলেন। তারপর যুদ্ধের মাঝামাঝি সময়ে শ্রমিকদের জন্য সর্বজনীন আহ্বান এলো, এবং যেহেতু যুদ্ধ করার বয়সের ঊর্ধ্বে বা যুদ্ধ করতে ক্ষুদ্র পুরুষদের প্রিন্সটাউনে প্রয়োজন ছিল, মাইকেল নিজেকে প্রস্তাব করলেন, এবং আমরা একসাথে পৌঁছালাম। প্রিন্স অফ ওয়েলস অস্ত্রোপচারের ড্রেসিং তৈরির জন্য একটি বড় শ্যাওলা ডিপো শুরু করতে সহায়তা করেছিলেন, এবং আমার স্বামী ও আমি দুজনেই এই স্টেশনে যোগ দিলাম, যেখানে ডাটমুরের জলাভূমি থেকে স্ফ্যাগনাম শ্যাওলা সংগ্রহ করা হতো, শুকানো হতো, পরিষ্কার করা হতো, রাসায়নিকভাবে প্রক্রিয়াজাত করা হতো, এবং রাজ্যের সমস্ত যুদ্ধ হাসপাতালে পাঠানো হতো। একটি ব্যস্ত ছোট কোম্পানি এই ভালো কাজটি চালিয়ে যাচ্ছিল, এবং যখন আমি যে নারীরা শ্যাওলা তুলতেন এবং পরিষ্কার করতেন তাদের সঙ্গে যোগ দিলাম, আমার স্বামী যদিও মরুভূমিতে গিয়ে এটি সংগ্রহ করার এবং প্রিন্সটাউনে নিয়ে আসার ভারী কাজ করার মতো যথেষ্ট শক্তিশালী ছিলেন না, এটি শুকানো এবং কারাগারের ওয়ার্ডারদের ক্রিকেট মাঠের অ্যাসফাল্ট লন টেনিস কোর্টে ছড়িয়ে দেওয়ার কাজে সহায়তা করতেন, যেখানে এই প্রাথমিক প্রক্রিয়াটি সম্পন্ন করা হতো। মাইকেল রেকর্ড ও হিসাব রাখতেন, এবং প্রকৃতপক্ষে পুরো ডিপোটিকে নিখুঁতভাবে সংগঠিত করেছিলেন। প্রায় 2 বছর আমরা এই কাজে লেগেছিলাম। মিসেস জেরির সঙ্গে এখানে থাকতাম। সেই সময়ে আমি ডাটমুরের প্রেমে পড়ে গেলাম, এবং আমার স্বামীকে অনুরোধ করলাম যে যুদ্ধ শেষ হলে যদি তার সামর্থ্য থাকে তবে এখানে একটি বাংলো তৈরি করে দিতে। 1914 সালের গ্রীষ্মের পর ইতালির সঙ্গে তার পিলচার্ড ব্যবসা প্রায় বন্ধ হয়ে যায়, কিন্তু পেন্ডিন অ্যান্ড ট্র্যাকারো কোম্পানির কিছু ভালো ছোট স্টিমার ছিল, এবং এগুলো খুব মূল্যবান হয়ে ওঠে। তাই মাইকেল, যিনি আমার মতোই ডার্টমুরের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন, শীঘ্রই পদক্ষেপ নিলেন, এবং এখান থেকে কয়েক মাইল দূরে ফগিন্টরের খনিগুলির কাছে একটি সুন্দর ও সুরক্ষিত স্থানের দীর্ঘমেয়াদী ইজারা পেতে সফল হলেন। এদিকে আমি আমার কাকাদের কাছ থেকে কিছু শুনিনি, যদিও DSO বিজয়ী হিসেবে রবার্ট কাকার নাম কাগজে দেখেছি। মাইকেল আমাকে পরামর্শ দিলেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমার টাকার বিষয়টি স্থগিত রাখতে, এবং আমি তাই করলাম। গত বছর আমরা আমাদের বাংলো তৈরি শুরু করেছিলাম, এবং এটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মিসেস জেরির সঙ্গে থাকতে ফিরে এলাম। 6 মাস আগে আমি ইতালিতে আলবার্ট কাকাকে লিখলাম, এবং তিনি আমাকে জানালেন যে তিনি প্রস্তাবটি বিবেচনা করবেন, কিন্তু তখনও আমার বিয়েতে তিনি ভীষণ অসন্তুষ্ট ছিলেন। ডার্টমাউথে বেন্ডিগো কাকাকেও লিখলাম, যিনি এখন তার নতুন বাড়িতে ছিলেন, কিন্তু যদিও আমার ওপর তিনি বিশেষভাবে রাগ করেননি, তবে তার উত্তরে আমার প্রিয় স্বামী সম্পর্কে তুচ্ছভাবে কথা বলা হয়েছিল। এই তথ্যগুলো আমাকে সেই পরিস্থিতিতে নিয়ে আসে যা 1 সপ্তাহ আগে হঠাৎ করে ঘটেছিল, মিস্টার ব্রেন্ডন। আমি ভয় পাচ্ছি যে আমি আপনাকে ক্লান্ত করছি, তিনি বললেন। বাকিটা কি আপনি ছেড়ে দিতে চান?
না, স্পষ্টতার জন্য এখন আপনার সবকিছু শোনা ভালো। 1 সপ্তাহ আগে আমি পোস্ট অফিস থেকে বেরিয়ে আসছিলাম, যখন হঠাৎ করে কে আমার সামনে একটি মোটরসাইকেল নিয়ে থামল। রবার্ট কাকা ছাড়া আর কেউ নয়। আমি তাকে মোটরসাইকেল থেকে নামতে এবং পোস্ট অফিসের সামনে তার মেশিনটি একটি স্ট্যান্ডে রাখতে দেখার জন্য অপেক্ষা করলাম। তারপর আমি তার কাছে গেলাম। তিনি কি ঘটেছে তা জানার আগেই আমার হাত তার গলায় ছিল এবং আমি তাকে চুমু খাচ্ছিলাম, কারণ আপনাকে বলার দরকার নেই যে আমি তাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছিলাম। তিনি প্রথমে ভ্রু কুঁচকেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নরম হলেন। তিনি গ্রীষ্মের মাসগুলোতে টর্বেতে পেইন্ট নিয়ে থাকছিলেন এবং ইঙ্গিত দিলেন যে তিনি বাগদত্তা। আমি যতটা সুন্দরভাবে পারতাম ততটা সুন্দরভাবে আচরণ করলাম, এবং যখন তিনি আমাকে বললেন যে তিনি তার বর্তমান আস্থানায় ফিরে যাওয়ার আগে কয়েক দিনের জন্য প্লাইমাউথ যাচ্ছেন, তখন আমি তাকে অনুরোধ করলাম অতীত ভুলে বন্ধু হতে এবং আমার স্বামীর সঙ্গে এসে কথা বলতে। তিনি টু ব্রিজে এখান থেকে 2 মাইল দূরে একজন পুরনো যুদ্ধসঙ্গীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং ডাচি হোটেলে দুপুরের খাবার খেয়ে তারপর প্লাইমাউথ যাওয়ার কথা ছিল, কিন্তু আমি শেষ পর্যন্ত তাকে আমাদের দুপুরের খাবার ভাগ করে নিতে রাজি করালাম এবং মাইকেল সম্পর্কে তাকে এমন কিছু কথা বলতে পারলাম যা তার আনফ্রেন্ডলি মনোভাব পরিবর্তন করবে বলে আশা করা হচ্ছিল। আমার আনন্দের বিষয় যে তিনি শেষ পর্যন্ত কয়েক ঘন্টার জন্য থাকতে রাজি হলেন এবং আমি যতটা সম্ভব আকর্ষণীয় একটি ছোট ডিনার আয়োজন করলাম। যখন আমার স্বামী বাংলো থেকে ফিরলেন, তখন আমি তাদের আবার একত্রিত করলাম। মাইকেল তাৎক্ষণিকভাবে আত্মরক্ষামূলক ভঙ্গিতে ছিলেন, কিন্তু তিনি খুব বেশি দিন অভিযোগ পুষে রাখতেন না, এবং যখন তিনি দেখলেন যে বব কাকা আনফ্রেন্ডলি নন এবং ডিপোতে তার মূল্যবান সেবার জন্য জিতেছেন শুনে খুব আগ্রহী হলেন। মাইকেল অতীত ভুলে যেতে এবং ক্ষমা করতে দ্রুত আগ্রহী হলেন। আমি মনে করি সেটা ছিল আমার জীবনের প্রায় সবচেয়ে সুখের দিন, এবং আমার উদ্বেগ অনেক কমে যাওয়ায় আমি রবার্ট কাকাকে একটু পর্যবেক্ষণ করতে পারলাম। তাকে অপরিবর্তিত মনে হল, শুধু তিনি আগের চেয়ে জোরে কথা বলছিলেন এবং বেশি উত্তেজিত ছিলেন। যুদ্ধ তাকে বিস্তৃত নতুন আগ্রহ দিয়েছিল। তিনি একজন ক্যাপ্টেন এবং যদি সম্ভব হয় সেনাবাহিনীতে থাকতে চেয়েছিলেন। তিনি অনেক যুদ্ধক্ষেত্রে আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছিলেন এবং অনেক সেবা করেছেন। যুদ্ধবিরতির আগের শেষ কয়েক সপ্তাহ তিনি গ্যাস হামলায় অসুস্থ হয়ে পড়েন এবং ইনভ্যালিডেট হন, যদিও তার আগে তিনি শেল শকের কারণে 2 মাস কর্মহীন ছিলেন। তিনি এটিকে হালকাভাবে নিলেন, কিন্তু আমার মনে হল তার মধ্যে সত্যিই কিছু ভিন্নতা আছে, এবং সন্দেহ করলাম যে শেল শকের কারণেই এই পরিবর্তন। তিনি সব সময় উত্তেজিত এবং চরম অবস্থায় থাকতেন, কখনো মেঘের ওপরে, কখনো গভীর অতলে, কিন্তু তার ভয়াবহ অভিজ্ঞতা এই বিশেষত্বকে আরও বাড়িয়ে তুলেছিল, এবং তার বন্ধুত্বপূর্ণ আচরণ এবং আপাতদৃষ্টিতে ভালো মেজাজ সত্ত্বেও মাইকেল এবং আমি দুজনেই অনুভব করলাম যে তার স্নায়ু অত্যন্ত উত্তেজিত ছিল এবং তার বিচার বুদ্ধির ওপর খুব কমই নির্ভর করা যেত। সত্যি, তার বিচার বুদ্ধি কখনোই তার শক্তিশালী দিক ছিল না, কিন্তু তিনি খুব প্রফুল্ল প্রমাণিত হলেন, যদিও খুব আত্মকেন্দ্রিক ছিলেন। তিনি যুদ্ধ এবং তার সম্মান অর্জনের জন্য তিনি কি করেছিলেন সে সম্পর্কে ঘণ্টার পর ঘণ্টা কথা বললেন, এবং আমরা বিশেষভাবে তার কথোপকথনের একটি বৈশিষ্ট্য লক্ষ্য করলাম। তার স্মৃতিশক্তি মাঝে মাঝে তাকে ধোঁকা দিত। এর মানে এই নয় যে তিনি আমাদের বাস্তবতার বিপরীত কিছু বলেছিলেন, কিন্তু তিনি প্রায়শই নিজেকে পুনরাবৃত্তি করতেন এবং কোনো অ্যাডভেঞ্চারের কথা উল্লেখ করার পর 1 ঘণ্টা বা তার কম সময়ের ব্যবধানে একই গল্প আবার নতুন কিছু হিসেবে বলতেন। মাইকেল পরে আমাকে বুঝিয়েছিলেন যে এই ত্রুটিটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সম্ভবত মস্তিষ্কের কোনো সমস্যার ইঙ্গিত দেয়, যা আরও খারাপ হতে পারে। তবে আমাদের পুনর্মিলনে আমি এত খুশি ছিলাম যে সেই মুহূর্তে কোনো উদ্বেগ অনুভব করিনি, এবং শীঘ্রই চা পানের পর আমি রবার্ট কাকাকে প্লাইমাউথ না গিয়ে কয়েকদিনের জন্য আমাদের সঙ্গে থাকতে অনুরোধ করলাম। সন্ধ্যায় আমরা মরুভূমির ওপর দিয়ে হেঁটে বাংলো দেখতে গেলাম এবং আমার কাকা খুব আগ্রহী ছিলেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি অন্তত রাতের জন্য থাকবেন, এবং আমরা তাকে আমাদের সঙ্গে থাকতে এবং মিসেস জেরির অতিরিক্ত শোবার ঘর ব্যবহার করতে রাজি করালাম, যেমনটা তিনি ডাচি হোটেলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
তিনি থেকে গেলেন এবং নির্মাতারা চলে যাওয়ার পর মাঝে মাঝে নির্মাণ কাজে সাহায্য করতে পছন্দ করতেন। তিনি এবং মাইকেল প্রায়শই এই দীর্ঘ সন্ধ্যাগুলো সেখানে কাটাতেন এবং আমি তাদের জন্য চা নিয়ে যেতাম। রবার্ট কাকা আমাদের তার বাগদানের কথা বলেছিলেন, একজন তরুণীর সঙ্গে যে তার যুদ্ধসঙ্গীর বোন। সে তার বাবা মায়ের সঙ্গে পেন্টননে ছিল এবং তিনি এখন তার কাছে ফিরে যাচ্ছেন। তিনি আমাদের প্রতিশ্রুতি নিলেন যে পরের আগস্টে টর্বে রেগাটার জন্য পেন্টননে যাব এবং গোপনে আমি তাকে অনুরোধ করলাম আমার অন্য 2 কাকাকে লিখতে এবং বোঝাতে যে মাইকেল যুদ্ধে তার ভূমিকা পালন করেছে বলে তিনি এখন সন্তুষ্ট। তিনি তা করতে রাজি হলেন এবং মনে হল আমাদের উদ্বেগ শীঘ্রই শেষ হবে। গত রাতে রবার্ট কাকা এবং মাইকেল তাড়াতাড়ি চা পানের পর বাংলোতে গেলেন, কিন্তু এই উপলক্ষে আমি তাদের সাথে যাইনি। তারা রবার্ট কাকার মোটরসাইকেলে রাস্তা দিয়ে ঘুরতে গেলেন। আমার স্বামী তার পেছনে বসেছিলেন, যেমনটা তিনি সব সময় করতেন। রাতের খাবারের সময় এলো, কিন্তু তাদের কাউকেই দেখা গেল না। আমি এখন গত রাতের কথা বলছি, মধ্যরাত পর্যন্ত। আমি চিন্তিত ছিলাম না, কিন্তু তখন আমি ভয় পেয়ে গেলাম। আমি পুলিশ স্টেশনে গেলাম, ইন্সপেক্টর হাফিয়ার্ডের সঙ্গে দেখা করলাম এবং তাকে বললাম যে আমার স্বামী ও কাকা ফগিন্টার থেকে ফিরে আসেননি এবং আমি তাদের নিয়ে চিন্তিত। তিনি তাদের দুজনকেই চিনতেন এবং আমার স্বামীকে ব্যক্তিগতভাবে চিনতেন, কারণ যুদ্ধের সময় প্রিন্সটাউনে যখন শ্যাওলা ডিপো চালু ছিল তখন তিনি মাইকেলের খুব কাজে এসেছিলেন। এইটুকুই আমি আপনাকে বলতে পারি। মিসেস পেন্ডিন থামলেন এবং ব্রেন্ডন উঠলেন। বাকি যা বলার আছে তা আমি ইন্সপেক্টর হাফিয়ার্ডের কাছ থেকে নিজেই জেনে নেব, তিনি বললেন, এবং আপনার বিবৃতির জন্য আপনাকে অভিনন্দন জানাতে চাই। অতীতের পরিস্থিতি এর চেয়ে স্পষ্টভাবে আমার কাছে তুলে ধরা অসম্ভব ছিল। আপনি যে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেছেন তা হল আপনার স্বামী এবং ক্যাপ্টেন রেডমেইন সম্পূর্ণরূপে পুনর্মিলিত হয়েছিলেন এবং আপনি যখন শেষবার তাদের দেখেছিলেন তখন তারা সম্পূর্ণ বন্ধুত্বের মধ্যে ছিলেন। আপনি সে বিষয়ে আমাকে নিশ্চিত করতে পারেন? দৃঢ়ভাবে। আপনার কাকা নিখোঁজ হওয়ার পর তার ঘরে দেখেছেন? না, এটা স্পর্শ করা হয়নি। আবার আপনাকে ধন্যবাদ মিসেস পেন্ডিন। আজ দিনের কোনো এক সময় আপনার সঙ্গে দেখা করব। আপনি কি আমাকে কোনো রকম আশা দিতে পারেন? এখনও আমি প্রকৃত ঘটনা সম্পর্কে কিছুই জানি না, তাই আপনাকে আশা দিতে পারি বা আশা না করতেও বলতে পারি না। সে তার হাত ধরল এবং একটি ক্ষণিকের অসীম করুণ কিন্তু অচেতন হাসির ছায়া তার মুখে ফুটে উঠল। দুঃখের মধ্যেও নারীর সৌন্দর্য ছিল অসাধারণ এবং ব্রেন্ডনের কাছে, যার ব্যক্তিগত আবেগ ইতিমধ্যেই তার বুদ্ধির বর্তমান চাহিদার উপর প্রভাব ফেলেছিল, তাকে অসাধারণ লাগছিল। সে যখন তার কাছ থেকে চলে যাচ্ছিল তখন সে আশা করল যে তার সামনে একটি বড় সমস্যা রয়েছে। সে তাকে মুগ্ধ করতে চাইল, তার স্বাভাবিক শান্ত ও সতর্ক মনের অভ্যাসের থেকে সম্পূর্ণ ভিন্ন এক ক্ষণিকের উচ্ছ্বাস নিয়ে সে ভবিষ্যতের দিকে তাকিয়েছিল। এমনকি সে নিজের কাছে একটি গভীর অর্থপূর্ণ উক্তি পুনরাবৃত্তি করল, যা সে একটি উক্তির বইয়ে দেখেছিল, যদিও সে এর লেখককে জানত না। এমন একটি মুহূর্ত আছে যখন একজন মানুষ সারা জীবন সুখী হতে পারে যদি সে তা খুঁজে পায়। তারপর সে নিজের ওপর লজ্জিত হল এবং তার সাধারণ চেহারায় লজ্জার আভা ছড়িয়ে পড়ার মতো কিছু অনুভব করল। পুলিশ স্টেশনে তার জন্য একটি গাড়ি অপেক্ষা করছিল এবং ২০ মিনিটের মধ্যে তিনি ফগিন্টোরে পৌঁছেছিলেন। মাছ ধরার পুকুরগুলো পেরিয়ে বিষণ্ণ কুয়াশার নিচে খাড়া খাড়া পাহাড় এবং খনির বিশাল স্থানগুলো দেখতে দেখতে মার্ক দূর প্রান্তের ফাটলের দিকে এগিয়ে গেলেন। তারপর তিনি এই নির্গমন পথ থেকে বেরিয়ে আসা ছোট স্রোতধারাটি ছেড়ে গেলেন এবং শীঘ্রই বাংলোর পাশে দাঁড়ালেন। এখন রাতের খাবারের সময়। ৮ ডজন রাজমিস্ত্রি ও কাঠমিস্ত্রি ভবনের কাছে একটি কাঠের শেডে তাদের খাবার খাচ্ছিল এবং তাদের সঙ্গে ২ জন কনস্টেবল ও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বসেছিলেন। ব্রেন্ডন আসতেই ইন্সপেক্টর হাফিয়ার্ড উঠে দাঁড়ালেন, এগিয়ে এলেন এবং হাত মেলালেন। ভাগ্য ভালো যে আপনি ঘটনাস্থলে ছিলেন প্রিয়, তিনি তার ঘরোয়া ডেভেন ভঙ্গিতে বললেন। এমন নয় যে এখানে আপনার বুদ্ধিমত্তা চাওয়ার মতো গভীর কিছু আছে বলে মনে হচ্ছে। ইন্সপেক্টর হাফিয়ার্ড ৬ ফুট লম্বা ছিলেন এবং অদ্ভুতভাবে চওড়া, বর্গাকার কাঁধ ছিল, কিন্তু তার বিশাল দেহটি ভালোভাবে সমর্থিত ছিল না। তার পাগুলো খুব পাতলা ও লম্বা ছিল এবং কিছুটা বাইরের দিকে বাঁকানো ছিল।
তার উঁচু নাক, ছোট মাথা এবং উজ্জ্বল ছোট স্লেট ধূসর চোখ ছিল, তাকে অনেকটা সারসের মতো দেখাত। তিনি বাতগ্রস্তও ছিলেন এবং শক্তভাবে হাঁটতেন। এই গর্তটা আমার পায়ের জন্য উপযুক্ত জায়গা নয়, তিনি স্বীকার করলেন। কিন্তু যতদূর আমরা তথ্য পেয়েছি, ফগিংটনের খনি এই গল্পের অংশ নয়, যদিও মনে হচ্ছে এটি হওয়া উচিত। কিন্তু খুনটা এখানেই হয়েছে, এই বাংলোর ভেতরে, এবং যে লোকটা এটা করেছে তার এমন সম্ভাব্য লুকানোর জায়গার কোনো প্রয়োজন ছিল না। আপনারা কি খনিগুলো তল্লাশি করেছেন? এখনও না। ৫০ জন লোককে এই গর্তের মতো জায়গায় ঢুকিয়ে লাভ নেই, যতক্ষণ না আমরা জানি এটা দরকার হবে কিনা। কিন্তু সবকিছু অন্য কোথাও ইন্ডিট করছে। ভীষণ অদ্ভুত কাজ, আসলে এত অদ্ভুত যে আমরা সম্ভবত এর মূলে একজন অপরাধী উন্মাদকে খুঁজে পাব। সবকিছু বেশ স্পষ্ট দেখাচ্ছে, কিন্তু এটা সুস্থ মস্তিষ্কের কাজ বলে মনে হচ্ছে না। আপনারা কি মৃতদেহ খুঁজে পাননি? না, কিন্তু মৃতদেহ ছাড়াই প্রায়শই খুন প্রমাণ করা যায়, যেমন এখন। বাংলোতে আসুন এবং আমি আপনাকে যা বলার আছে তা বলবো। খুন হয়েছে ঠিকই, কিন্তু আমরা শিকারের চেয়ে খুনিকে খুঁজে পাবার সম্ভাবনা বেশি। তারা একসাথে বেরিয়ে গেল এবং শীঘ্রই ভবনের ভেতরে দাঁড়াল। এখন আপনার দিক থেকে গল্পটা শুনুন, ব্রেন্ডন বললেন, এবং ইন্সপেক্টর হাফিয়ার্ড তার গল্প বললেন। মধ্যরাতের প্রায় ১৫ মিনিট পর আমাকে ঘুম থেকে তোলা হলো। আমি নিচে নামলাম এবং সে সময় কর্তব্যরত কনস্টেবল ফোর্ড আমাকে বললেন যে মিসেস পেন্ডিন আমার সঙ্গে দেখা করতে চান। আমি তাকে এবং তার স্বামীকে খুব ভালো করে চিনতাম, কারণ যুদ্ধের সময় প্রিন্সটাউনে পরিচালিত মস সাপ্লাই ডিপোর প্রাণকেন্দ্র ছিলেন তারা। তার স্বামী এবং তার কাকা ক্যাপ্টেন রেডমেইন বাংলোতে গিয়েছিলেন, যেমনটা তারা কাজের পর প্রায়শই করতেন, কিছুটা কাজ করার জন্য। কিন্তু মধ্যরাত পর্যন্ত তারা বাড়ি ফেরেননি এবং তিনি তাদের জন্য চিন্তিত ছিলেন। মোটর বাইকের কথা শুনে আমি ভাবলাম হয়তো কোনো যান্ত্রিক গোলযোগ হয়েছে। যদি দুর্ঘটনা নাও হয়, তাই আমি ফোর্ডকে বললাম অন্য একজন লোককে ডেকে নিয়ে রাস্তা ধরে যেতে। তারা তাই করল এবং ফোর্ড ৩:৩০টার সময় খারাপ খবর নিয়ে ফিরে এলো যে তারা কাউকে দেখেনি, কিন্তু বাংলোর ভেতরে রক্তের একটি বড় পুকুর পেয়েছে, যেন সেখানে কেউ একটি শূকর বাই করেছে। ততক্ষণে দিনের আলো হয়ে গিয়েছিল এবং আমি তৎক্ষণাৎ গাড়ি চালিয়ে বেরিয়ে পড়লাম। গোলমালটা সেই ঘরে যেখানে রান্নাঘর হবে, এবং পেছনের দরজার চৌকাঠে রক্ত লেগে আছে, যা রান্নাঘরে খোলে। কোনো সূত্র পাওয়ার আশায় খুব সাবধানে চারপাশ দেখলাম, কিন্তু একটি বোতামও দেখতে পেলাম না। যতদূর আমি দেখতে পাচ্ছি, এখানে যে কোনো কাজই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ফগিংটনের বাইরোডের কুড়েঘরগুলির লোকেদের সাক্ষ্য যেখানে আমরা এসেছিলাম সেখানে খনি শ্রমিক এবং তাদের পরিবার বাস করে, এবং ওয়াকহাম নদীর জল বেলফটম রিংরোজও থাকেন। খনি শ্রমিকরা এখানে কাজ করে না, কারণ এই জায়গাটি ১০০ বছরেরও বেশি সময় ধরে খোলা নেই, কিন্তু তারা মেরিয়ালে ডিউকের খনিতে যায় এবং তাদের বেশিরভাগেরই সাইকেল আছে, যা দিয়ে তারা কাজে যাওয়া আসা করে। এই কুড়েঘরগুলিতে প্রাতরাশের জন্য ফিরে আসার পথে আমি খুব সুনির্দিষ্ট কিছু তথ্য পেলাম। দুজন লোক একই গল্প বলল এবং তারা এটি বলার গিয়ে একে অপরের সাথে দেখা করেনি। একজন ছিল জিম ব্যাসেট, ডিউকের খনির আন্ডার ফোরম্যান, এবং অন্যজন ছিল রিংরোজ, জল বেলফো, যে শেষ কুড়েঘরে থাকে। ব্যাসেট একবার বা দুবার বাংলোতে এসেছিল, কারণ এর জন্য গ্রানাইট মেরিয়ালে খনি থেকে আসে। তিনি মিস্টার পেন্ডিন এবং ক্যাপ্টেন রেডমেনকে দেখেই চিনতেন, এবং গতরাতে গ্রীষ্মকালীন সময় অনুযায়ী প্রায় ১০টার দিকে, যখন তখনও আলো ছিল, তিনি ক্যাপ্টেনকে চলে যেতে এবং কুড়েঘরগুলি পাশ দিয়ে যেতে দেখলেন। ব্যাসেট তখন তার দরজায় দাঁড়িয়ে ধূমপান করছিল, এবং রবার্ট রেডমেইন একা এসেছিলেন। তার মোটর সাইকেল ঠেলে নিয়ে যাচ্ছিলেন যতক্ষণ না তিনি রাস্তায় পৌঁছান, এবং স্যাডেলের পেছনে মেশিনের সঙ্গে একটি বড় বস্তা বাঁধা ছিল। ব্যাসেট তাকে শুভরাত্রি জানালেন, এবং তিনিও প্রত্যুত্তরে একই কথা বললেন, এবং বাইরোড ধরে আধা মাইল নিচে রিংরোজও তাকে অতিক্রম করল। তিনি এখন তার মেশিনে ছিলেন এবং ধীরে ধীরে চালাচ্ছিলেন যতক্ষণ না তিনি প্রধান সড়কে পৌঁছান। তিনি সেখানে পৌঁছালেন এবং তারপর রিংরোজ শুনল যে তিনি গতি বাড়াচ্ছেন। তিনি পাহাড়ের ওপর দিয়ে এগিয়ে গেলেন এবং জল বেলফ অনুমান করল যে তিনি প্রিন্সটাউনে ফিরে যাচ্ছেন। ইন্সপেক্টর হাফিয়ার্ড থামলেন। আর এইটুকুই কি আপনি জানেন? ব্রেন্ডন জিজ্ঞাসা করলেন।
ক্যাপ্টেন রেডম্যানের গতিবিধি সম্পর্কে? হ্যাঁ, বয়স্ক ব্যক্তিটি উত্তর দিলেন। প্রিন্সটাউনে ফিরে গেলে সম্ভবত আমাদের জন্য তথ্য অপেক্ষা করবে, কারণ উভয় পথেই তদন্ত চলছে, একদিকে মরেটন এবং এক্সেটারার দিকে এবং অন্যদিকে ডার্টমিট হয়ে অ্যাশবার্টন এবং উপকূলীয় শহরগুলির দিকে। আমি অনুমান করি তিনি নিশ্চয়ই সেই পথগুলির কোনো একটি দিয়ে মূরভূমির দিকে চলে গেছেন, এবং যদি তিনি তা না করেন তবে তিনি তার পথ পরিবর্তন করে হয় প্লাইমাউথ নয়তো উত্তরের দিকে চলে গেছেন। আমরা খুব দ্রুত তার পথ খুঁজে বের করতে পারব। তিনি একজন লক্ষণীয় ব্যক্তি। রিংরোজ কি মোটরসাইকেলের পেছনে বস্তাটির কথাও জানিয়েছিল? হ্যাঁ, জানিয়েছিল। আপনি বলার আগে, হ্যাঁ, ব্যাসেটের মতোই সে স্বেচ্ছায় সেই তথ্যটি দিয়েছিল। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পরের চ্যাপ্টার চাইলে নিচে কমেন্ট করে জানাও। তোমার কমেন্টই আনলক করবে পরের পার্ট।